আপু কাইন্ডলি শুরু করুন। সম্মানিত অতিথি ও দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিএনপি মিডিয়া সেল কর্তৃক আয়োজিত আজকের বিশেষ আলোচনায় ফোকাল পয়েন্টের 105তম পর্বে। আমরা আজকে একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি যার নাম 31 দফা ও জনসম্পৃক্তি। এর প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা আলোকপাত করব গাজীপুর জেলায়। আপনাদের সাথে আছি আমি মেহেরবা সাবরিন, আজকের আলোচনার সঞ্চালক। দর্শক, সীমাহীন ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পাওয়া বাংলাদেশ নামক রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে আছি। আমাদের সমাজ ও অর্থনীতি নিয়ে জাতীয় পর্যায়ে যেসব ভাবনা শুরু হয়েছে সেগুলোকে স্থানীয় পর্যায়ে কিভাবে কার্যকর করা যায়, এটাই আমাদের আজকের আলোচনার মূল প্রতিপাদ্য। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা শিরোনামে একটি জাতীয় পরিকল্পনা ঘোষণা করেছে। তবে এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি জাতীয় পর্যায়ের পাশাপাশি তৃণমূল ভিত্তিক কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই সিরিজে আমাদের মূল আলোচনা হবে 31 দফার আলোকে স্থানীয় সমস্যাগুলোর সমাধান, একই জেলার নেতাদের দৃষ্টিভঙ্গিতে তাদের এলাকায় কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে সে সংক্রান্ত আলোচনা, এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির কার্যকরী কৌশল নিয়ে। আজকে এই সিরিজের প্রথম পর্বে আমাদের সঙ্গে আছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, রুয়েট। আমাদের সঙ্গে আছেন ডক্টর শফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি, গাজীপুর জেলা বিএনপি। এবং আমাদের সাথে আছেন ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপি। আপনাদের হ্যাঁ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে জানব কিভাবে একই জেলার দুই নেতা সমন্বিতভাবে এই পরিকল্পনা নিয়ে কাজ করছেন, এবং একজন শিক্ষকের কাছ থেকে এবং একজন প্রকৌশলীর কাছ থেকে জানতে পারবো কি ধরনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তিনি এখানে দেখছেন। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনা শুরু করার আগে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের বিএনপি মিডিয়া সেল পেজ থেকে সরাসরি এই টক শোটি সম্প্রচারিত হচ্ছে। আমাদের দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো মতামত থাকে যা আমাদের অতিথিদের পৌঁছে দিতে চান, দয়া করে আমাদের লাইভে কমেন্ট করবেন। আমরা অতিথিদের কাছে আপনাদের সেই মতামত বা সেই প্রশ্ন পৌঁছে দেব। প্রথমে আমি এখন জানতে চাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আক্তার হোসেনের কাছে। আমাদের 31 দফা রূপরেখার 28 নং দফায় দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে। আমরা জানতে চাই, আপনার মতে বাংলাদেশের বর্তমান অবকাঠামোগত চ্যালেঞ্জগুলো কি, এবং এই প্রস্তাবগুলো সেগুলো মোকাবেলায় কতটুকু কার্যকর হতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার দুইজন সহ-আলোচক যারা আছেন তাদেরকে। আসলে যে কোনো একটা দেশের উন্নয়নের মাপকাঠি হচ্ছে সেই দেশের যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা কতটুকু ইফেক্টিভ, তার ইফেক্টিভনেস কতটুকু, সেটার উপরে নির্ভর করে সেই দেশ কত উন্নত, সে দেশ কত সমৃদ্ধ। তো আমরা অতীতে দেখেছি যে এই গত 15 বছর 7 মাস যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে ছিল, তারা আসলে এই উন্নয়নের নামে লুটপাট করেছে। তারা বিদেশে টাকা পাচার করেছে। তারা বিভিন্ন প্রজেক্ট, যেটা আসলে স্টাডি করে প্রজেক্ট, একটা যে কোনো একটা প্রজেক্ট নেওয়ার আগে সেটা ফিজিবিলিটি স্টাডি করতে হয়। আমাদের ধারণা যে অনেক ক্ষেত্রে তারা সেটা করে নাই, জাস্ট শুধু টাকা ইনকামের একটা মেশিন হিসাবে এই প্রজেক্ট গুলোকে তারা দাঁড় করিয়েছে। তো আসলে এই যে আমাদের যোগাযোগ ব্যবস্থা, এটার আমাদের আহ খুব এক্সটেন্সিভলি একটা অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট দরকার। তা আমি ধন্যবাদ জানাই বিএনপিকে। তারা এই যে তাদের 31 দফা রাষ্ট্র মেরামতের এবং রাষ্ট্র সংস্কারের এই মেরামতে তারা এই দিকটাতে গুরুত্ব দিয়েছে, যে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা তার আসলে আমাদের বহুমাত্রিক এবং সমন্বিত একটা কোঅর্ডিনেটেড সমন্বিত বহুমাত্রিক একটা যোগাযোগ ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে। কারণ এইটা না করলে আমরা আমরা যে জ্যাম হচ্ছে, এতে মানুষের ওয়ার্ক আওয়ার যেমন নষ্ট হয়, কারণ আসলে বলা হয় যে টাইম ইজ মানি। আপনি যদি টাইম নষ্ট করেন তার মানে আপনি মানি নষ্ট করছেন। তাহলে এখানে যে ঘন্টার পর ঘন্টা আমরা যে ট্রাফিক জ্যামে আটকে থাকি, এটা কিন্তু একদিক দিয়ে আমাদের যে অর্থনীতির উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো সেইখানে আমাদেরকে করতে হবে কি, আমাকে আধুনিক
আধুনিক যে যোগাযোগ ব্যবস্থা সেই দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। এখানে আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এটাকে আধুনিকায়ন করতে হবে। এটা আগের সেই ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আপনি এই একটা উন্নত দেশ যেভাবে তাদের ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমটা চালু রাখে সেভাবে যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে উন্নয়ন করতে পারবো না। এখানে হচ্ছে যে আমরা যদি দেখি যে এই সমন্বিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থাটা আসলে কি জিনিস, সেটা হচ্ছে আমরা যদি ওয়ার্ড ভিত্তিক বা এলাকা ভিত্তিক আমরা যদি যানবাহনের জন্য যদি আমরা লোকাল ট্রান্সপোর্ট প্ল্যান যেটা বলতেছি, যে স্থানীয় যোগাযোগ পরিকল্পনা, এটা আমরা যদি তৈরি করি, তাহলে কিন্তু আমাদের এই যানজট অনেকাংশে এটা কিন্তু কমে যাবে ঢাকা সিটি। জি। তারপর আছে আপনার যে লোকাল মোবিলিটি প্ল্যান, যে এই যে স্থানীয় যে আমার যানবাহনগুলো চলাচল করতেছে তাদের পরিবহন কোথা থেকে কোথায় আছে, মোবিলিটিটা কোথা থেকে কোথায় বেশি হচ্ছে, সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর পরিকল্পনা প্রণয়ন যখন আমরা করব, তখন তার সাথে আমাদের যে জনপ্রতিনিধি আছে, স্থানীয় সরকার, যারা এক্সপার্ট আছেন, তারপর স্থানীয় এলাকাবাসী যারা আছেন, পেশাজীবী আছেন, তাদের কিন্তু সম্পৃক্ত করতে হবে। শুধু প্রজেক্ট হাতে নিলাম, সেখান থেকে কিছু আয় করব, সেই জন্য কিন্তু প্রজেক্ট হাতে নিলে এটা কখনোই ফলপ্রসূ হবে না, এটা ইফেক্টিভ হবে না বা ফ্রুটফুল হবে না। আর আমরা যেন স্বল্প মেয়াদী চিন্তা ভাবনা না করি, যে ফর এ শর্ট ডিউরেশন আমরা এটা করলাম শেষ, কিন্তু আসলে না, আমাদেরকে লং ডিউরেশন প্ল্যানে যেতে হবে। কিছু থাকবে আমাদের মিডিয়াম ডিউরেশন প্ল্যান, কিন্তু ম্যাক্সিমাম আমাদের লং ডিউরেশন প্ল্যানে যেতে হবে, যেন ভবিষ্যতে এই ট্রাফিক জ্যাম থেকে আমরা নগরবাসীকে আমরা পরিত্রাণ দিতে পারি। তো সেই জন্য আমার কথা। আর হচ্ছে আমাদের এই যোগাযোগ ব্যবস্থার মধ্যে শুধু যে রোড তা কিন্তু না, এর মধ্যে আছে আমাদের রেলপথ, এবং আছে আমাদের নৌপথ। তো রেলপথ, রেল যোগাযোগ ব্যবস্থার আসলে আমরা দেখেছি যে এই যে গত সরকারের আমলে, মানে এখানে হরিলুট হয়েছে, আসলে রেল ক্ষেত্রেও সব ক্ষেত্রেই আসলে হরিলুট হয়েছে। এখানেও কিন্তু রেলের উন্নয়ন ওভাবে সেভাবে যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম সেভাবে হয় নাই। অথচ দেখা যাচ্ছে যে রেলের যে ভাড়া, জনগণের ভাড়া কিন্তু দিনে দিন প্রতি বছর ভাড়া তারা বৃদ্ধি করেছে, কিন্তু সেই ধরনের সেবা কিন্তু আহ এই রেল রেল থেকে আমরা কিন্তু সাধারণ জনগণ যারা আমরা কিন্তু পাই না। তাহলে এইটাকে এখানেও কিন্তু আমাদের নজর দিতে হবে, এবং আশা করি বিএনপি আগামী দিনে ক্ষমতা আসলে তারা এই রেল যোগাযোগটাকে আধুনিকায়ন করবেন, টিকিট সিস্টেম এটাকে আধুনিকায়ন করবেন, এবং এখানে যত রকম আমাদের ব্যারিয়ার গুলো আছে সেই ব্যারিয়ার গুলো দূর করেন। যেমন আমাদের দেখা যাচ্ছে অনেক জায়গাতে সিঙ্গেল লাইন আছে, সিঙ্গেল লাইন ট্র্যাক, এখানে দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা অনেক সময় যে আমাদের ক্রসিং, ট্রেনের ক্রসিং এর জন্য দেখা যাচ্ছে অপেক্ষা করতে হয়। এটা কিন্তু যাত্রীদের একটা দুর্ভোগ। এইদিকে আমাদের নজর দিতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকে যে এই লাইনগুলো যেগুলো সিঙ্গেল লাইন সেগুলোকে ডবল ট্র্যাক করা, ডবল লাইন করা, যাতে আমাদের ট্রেনগুলোকে কোনো স্টেশনে বসে থাকতে না হয় আরেকটা ট্রেনকে তাকে এই বাইপাস করার জন্য বা তাকে ক্রসিং এর সুযোগ দেওয়ার জন্য। আর সমুদ্র এবং নৌপথ যেটা আছে আমাদের, এইটারও কিন্তু আমাদেরকে আধুনিকায়ন করতে হবে। এবং এটা খেয়াল রাখতে হবে আহ, যে আমাদের যে সমুদ্র বন্দরগুলো আছে, নৌ বন্দরগুলো আছে, সেইগুলো থেকে যেন আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি, সেই ধরনের কিন্তু টেকসই এবং লাকসই আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন, সম্ভবত আপনার ইন্টারনেটে কিছুটা বিঘ্ন ঘটেছে। এবং এখানে আমাদের আহ ভবিষ্যতে কাজ করার অনেক স্কোপ আছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহ, আপনার কাছ থেকে আমরা যে ধারণাটা পেলাম যে সড়ক ব্যবস্থা এবং রেল ব্যবস্থা সংক্রান্ত বেশ কিছু জায়গা আছে আমাদের কাজ করার জন্য আগামীতে, সেখান থেকে আমি পরবর্তী প্রশ্ন করতে চাই ডক্টর শফিকুল ইসলামকে। আমি আপনার কাছে জানতে চাই, গাজীপুরে যানজট এবং অপর্যাপ্ত সড়ক ও রেল ব্যবস্থার কারণে আমরা যেটা জেনেছি যে মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যাগুলোর সমাধানে স্থানীয়ভাবে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আমার দুইজন সহযোগী আলোচককে ধন্যবাদ। গাজীপুরের যানজট নিরসনের ব্যাপারে আলোচনা করার আগে বিগত সরকারের কিছু কথা বলে নেওয়া খুব জরুরি হয়ে গেছে। খুব দূরে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত যে রাস্তাটা বিগত বেশ কয়েক বছর যাবত, 10-12 বছর যাবত, এটা শুধু কাজই চলছে। এরপরে কাজটা শেষ হবে, কখন যে শেষ হবে একমাত্র আল্লাহ মাহমুদ জানে। সুতরাং
এরকম পরিকল্পনা যদি কোনো গভর্নমেন্ট নেয় তাহলে এটা জনগণের জন্য দুর্ভোগ, দেশের জন্য দুর্ভোগ। এবং এই পরিকল্পনাটা আমার মনে হয় নেওয়া হয়েছে শুধু পকেট ভারী করার জন্য। একটু আগে ইঞ্জিনিয়ার সাহেব যে কথাটা বললেন যে আসলে পরিকল্পনা নেওয়া হয়েছে, কাজগুলো হয়নি, শুধু টাকা টাকা টাকাগুলো পকেট বড় করেছে, টাকাগুলো পাচার হয়েছে। এরকম যদি চিন্তা ভাবনা কোনো গভর্নমেন্টের থাকে তাহলে ডেভেলপমেন্ট খুব কঠিন কাজ। যাই হোক, আমি যেহেতু গাজীপুর নিয়ে কথা বলবো, আমি শুধু গাজীপুরের ব্যাপারটাতেই থাকি। গাজীপুরের রাস্তাঘাটের যে সমস্যা সবচেয়ে বেশি হয়েছে, ডক্টর সাহেব একটু আগে বলেছিলেন, ইঞ্জিনিয়ার সাহেব, যে যোগাযোগ ব্যবস্থাটা একটা দেশের উন্নয়নের মাপকাঠি হিসেবে ধরা হয়। গাজীপুরের উন্নয়ন ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন ব্যবস্থা আসলেই খুবই খারাপ। কিছু কিছু রাস্তা আছে এত বেহাল অবস্থা, দুই একটা রাস্তা ছাড়া যেগুলো জাতীয় মানের রাস্তা, আর বাকি রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। বাই রুট গুলো যেগুলো আছে সেগুলো চলার অনুপযোগী। আর রাস্তার যানজটের সবচেয়ে বড় কারণগুলো হলো, কারণের মধ্যে একটা হলো রাস্তার মধ্যে হাট বাজার। বিগত সরকারের সময় চাঁদাবাজ যারা আছে তারা রাস্তার মধ্যে হাট বাজার যে বসিয়েছে প্রত্যেকটা রাস্তায়, ঢাকা ময়মনসিংহ পর্যন্ত যাবেন, ঢাকা টাঙ্গাইল যাবেন, দেখবেন প্রতি রাস্তার উপরে বড় বড় হাট বাজার বসিয়েছে। এই হাট বাজার থেকে গত সরকারের আমলে চাঁদাবাজার চাঁদা উঠাতো কোটি কোটি টাকা। এটা একটা বড় বাধা বর্তমানে রাস্তাঘাটে যানজটের জন্য। যানজটের জন্য আরেকটা বড় বাধা, বারবার হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরও তিন চার যে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো আছে, সেই অটো রিক্সাগুলো রাস্তাঘাট থেকে উঠানো যাচ্ছে না। বিশেষ করে বড় বড় প্রয়োজন, আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনী আছে তাদেরও সদিচ্ছা প্রয়োজন। আমরা যা জানি বা আমাদের মানে মানুষের মুখে মুখে যে কথাগুলো প্রচলিত আছে সেটা হইলো এই ব্যাটারি চালিত রাস্তাগুলো চলে মূলত আরেক পক্ষ ধরনের চাঁদাবাজ এবং পুলিশের সহায়তায়। এটা যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে আমাদের রাস্তাঘাটের যানজট কোনো দিন, আমাদের যত বড় রাস্তা করা হোক, যত রাস্তায় করা হোক, যদি এই তিন চাকার হুইল গুলো, তিন চাকার যানগুলো অথবা রাস্তাঘাটের উপরে যে বাজার ঘাটগুলো বসে, এই বাজার ঘাটগুলো যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা, মেইন যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে না। এরপরে আসেন বাই রোড গুলোতে জি। কোনো কাজই হয় নাই। বিগত 14-15 বছরে কোনো কাজ হয় না, হয়েছে টাকা নেওয়া। একটা রাস্তার কনস্ট্রাকশন হয়েছে, আমরা রাজনৈতিক নেতা হিসেবে রাজনৈতিক কথাবার্তাগুলো যদি বলি তাহলে মনে হয় যেমন আরেকজনের বিপক্ষে চলে গেছে, কথাটা কিন্তু সত্য সেরকম না। টাকা বরাদ্দ হয়েছে, যা টাকা বরাদ্দ হয়েছে আর 80% টাকা চলে গেছে আরেকজনের পকেটে, কর্মকর্তাদের পকেটে, বিগত দিনের রাজনৈতিক। জি প্লিজ। ডক্টর শফিকুল ইসলাম, রাজনৈতিক আমি অত্যন্ত কর্মকর্তা। দুঃখিত জি আপনাকে মাঝখানে একটু বিরক্ত করছি। জি আমরা প্লিজ। অবশ্যই জানি যে গত 16 বছরে কি হয়েছে। আমরা মূলত যে কারণে আলোচনাটা করছি, বিশেষ করে হুম গাজীপুর জেলার উপর ভিত্তি করে, আমরা হুম। সামনে কি উদ্যোগ নিব সে ব্যাপারে যেন জনসম্পৃক্তিটা আমরা করতে জনসম্পৃক্ত। পারি। তা আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি স্থানীয়ভাবে আমার উদ্যোগ ভবিষ্যৎ গ্রহণের ক্ষেত্রে। ভাবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যদি আগামী দিনে জনগণের ভোটে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, জি। তাহলে প্রথম কাজ আমাদের হবে এই রাস্তাগুলোর উপর থেকে যে হাট বাজার গুলো আছে, সেই হাট বাজার গুলো এখান থেকে সরাতে হবে, এখান থেকে সরিয়ে দেবো। থ্রি হুইলার যেগুলো আছে, অটো রিক্সা যেগুলো আছে, সেগুলোকে আমাদের ওখান থেকে অবশ্যই বড় বড় হাইওয়ে গুলো থেকে ওঠাতে হবে। আর বাই রোড গুলো যেগুলো আছে সবগুলোকে সংস্কার, নতুন যে রোড গুলো আছে বাই রোড যেগুলো তৈরি করা আছে ভাঙাচোরা, এগুলি সবগুলোকে সংস্কার ইনশাল্লাহ আমরা খুব দ্রুততর সময়ের মধ্যে ইনশাল্লাহ করবো, এটা আমরা কথা দিতে পারি। এবং সেই ক্ষেত্রে স্থানীয় জনগণ এবং আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এর আশেপাশে, বিশেষ করে শিল্প কলকারখানা। আমাদের গাজীপুরে আরেকটা সবচেয়ে বড় কারণ, মানে রাস্তার যানজটের আরেকটা বড় কারণ হলো অপ্রতুল রাস্তাঘাট। কারণ এখানে এত বেশি শিল্প কারখানা কিন্তু রাস্তার পরিমাণ খুবই কম। জি। আর জায়গা দখল করে যেভাবে আছে যে শিল্প প্রতিষ্ঠানগুলো, তারা রাস্তার জন্য মূলত জায়গাও ছাড়তে চায় না। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। সুতরাং তাদের সকলকে নিয়ে একসাথে সমন্বিত ভাবে যদি আমরা প্রোগ্রামটা করতে পারি, সরকার, শিল্প মালিক, কলকারখানার মালিকগণ, শিক্ষা প্রতিষ্ঠানের মালিকগণ এবং যারা ওখানে বাসিন্দা আছে, বসবাস যারা করে, তাদের সকলকে নিয়ে যদি সমন্বিত উদ্যোগ অবশ্যই আমরা নেব, যাতে অন্তত চলাচল উপযোগী সমস্ত রাস্তাগুলো হয়। জি। সেই অসংখ্য ক্ষেত্রে ধন্যবাদ অবশ্যই সরকার। ডক্টর শফিকুল ইসলাম। আসলে আমাদের সময় কম, কিন্তু আমরা অনেক কিছু জানতে চাই। অবশ্যই আমি আপনার কাছে আবার ফেরত আসব গাজীপুর জেলার অন্যান্য পরিকল্পনা নিয়ে, যেগুলো নিয়ে আপনারা আগাচ্ছেন। আমি এখন চলে যেতে চাই ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর কাছে। আমরা জানি যে গত 16 বছরের রাজনীতির যে ধারা আমরা দেখেছি, সেখান থেকে বের হয়ে অন্তর্ভুক্তিমূলক একটি রেইনবো নেশন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদ্যোগ নিয়েছে। 31 দফা রূপরেখায় সেটা আছে। আমি
আমি ব্যারিস্টার ইশরাকের কাছ থেকে জানতে চাই এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে কি, এবং গাজীপুর জেলা থেকে কি ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া যেতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা জনাব তারেক রহমান সহ যারা এই বিগত আন্দোলনে শহীদ হচ্ছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনার প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আহ, আমরা যে রেইনবো নেশনের কথাটা আপনি বললেন, এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা বিএনপির 31 দফায় 2 বছর আগে থেকেই দেখতে পেরেছি। এবং আমরা একটা রেইনবো নেশন বলতে যেই চ্যালেঞ্জেস গুলো আমার মতে আমরা এগুলো ফেস ফেস করছি এবং যারা এখনকার জেনারেশন ফেস করছে, সেটা হচ্ছে যে ল্যাক অফ ট্রাস্ট ইন দ্য ভেরিয়াস ইনস্টিটিউশনস। যে আমাদের যে ল্যাক অফ ট্রাস্ট আছে ভেরিয়াস ইনস্টিটিউশনস গুলো গত 16 বছরে, এই যে আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনগুলি আছে সেগুলা খুব সুন্দরভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে ফেলার ফলে মানুষের এই সিস্টেমটার উপর আর কোনো ভরসা নেই। এবং আরো একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ যেটা আমাদের ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে যে আহ, যেহেতু আহ, সবাই এই 16 বছর তাদের পার্সোনাল গেইনের জন্য বিভিন্ন রকম কার্যক্রম চালিয়ে গেছে, তার ফলে যারা আহ, সাধারণ জনগণ বা যারা ধরেন জেনজি যাদের আমরা বলি, তাদের কিন্তু রাজনীতির উপর থেকে একটা আহ, বিতৃষ্ণা এসে গেছে। এবং এই বিতৃষ্ণা আসার ফলে আমরা যে পরিমাণ উন্নয়ন করা দরকার বা ইনস্টিটিউশনগুলো যেরকম প্রপারলি ফাংশন করা দরকার সেরকম ভাবে কিন্তু ফাংশন করতে তারা পারেনি। এবং তার চেয়েও সবচেয়ে আহ, আরেকটা বড় যে চ্যালেঞ্জ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে করাপশন। আপনারা জানেন যে বিগত 16 বছর কিভাবে করাপশন হয়েছে, এবং এই করাপশন হওয়ার ফলে আমাদের প্রতিটা ইনস্টিটিউশন খালি ধ্বংস হয়নি, মানুষের নৈতিক অবক্ষয় হয়েছে। আমাদের জুডিশিয়ারি থেকে শুরু করে নিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন বলেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, প্রতিটা অ্যাডমিনিস্ট্রেশনে ধ্বংস হয়েছে। তো সেখান থেকে গাজীপুরও বিচ্ছিন্ন না, বাংলাদেশে প্রতিটা জেলায় যেটা হয়েছে আমাদের গাজীপুরেও সেটা হয়েছে। তো কনসিডারিং অল দোজ ফ্যাক্টস, আমার যেটা মনে হয় আমাদের 31 দফায় আমরা সেই জিনিসগুলো কিন্তু ভালোভাবে ডিল করার চেষ্টা করেছি। যেরকম আমরা ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারির কথা বলেছি। জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সটা কেন দরকার? জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স যদি থাকে, তাহলে মানুষ যদি আইনের বিচার পায়, তাহলে মানুষরা সেই ইনস্টিটিউশনগুলোর উপর তাদের আবার আস্থা ফেরত আসবে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে গত 16 বছরে আইনের প্রতি আস্থা মানুষের ছিল না, কারণ তারা আইনের মতো ঠিক মতো বিচার পেত না। সো আমাদের 31 দফায় কিন্তু আমরা বলেছি যে আমরা জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স চাই। এবং সেই ইন্ডিপেন্ডেন্স পাওয়ার জন্য আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি যে একটা জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হবে, আমাদের যারা জুডিশিয়ারিতে নিয়োগ পাবেন তারা ইন্ডিপেন্ডেন্ট হবেন। এবং তার সাথে সাথে আমরা কতগুলি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন একটা আমরা সৃষ্টি করার কথা বলেছি, উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনারা দেখবেন যে সাউথ আফ্রিকাতে অ্যাপার্থাইডের পরে কিন্তু 1992 থেকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি হয়েছিল। তো সেটার আদলেও কিন্তু আমাদের 31 দফাতে সেরকম একটা কমিশনের কথা বলা হয়েছে, যেখানে উই উইল টেক স্টক অফ অল দ্য থিংস দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ওভার দ্য লাস্ট 16 ইয়ার্স। এবং সেই কমিশনের মাধ্যমে মানুষ আসবে। এবং বিএনপি তার 31 দফাতে কিন্তু এটা পরিষ্কারভাবে বলেছে যে আমরা সমষ্টিগত উন্নয়ন চাই। আমরা চাই যেই 16 বছরে যে অবক্ষয়গুলি হয়েছে, যে অন্যায় হয়েছে, যে অবিচার হয়েছে, সেটা থেকে ফেরত আসার জন্য আমাদের সেই কমিশনটা ভালো মতো ওরা কাজ করতে পারবে। আরো কিছু কিছু উদ্যোগ আমরা 31 দফায় বলেছি, যেরকম স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974, এটা একটা ড্রাকোনিয়ান আইন। তারপর আইসিটি অ্যাক্ট 2006, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, এই সবগুলি আইন কিন্তু ড্রাকোনিয়ান আইন। সো এগুলাও কিন্তু বিএনপি বলেছে তাদের 31 দফাতে তারা স্ক্র্যাপ করবে। সো দিস আর অল থিংস ইন দ্য রাইট ডিরেকশন। এটা জনগণ চায় এবং জনগণের ইচ্ছার সাথে সামঞ্জস্য রেখেই 31 দফাতে সেগুলো ইনক্লুড করা হয়েছে, যেটা বাংলাদেশকে রেইনবো নেশন করতে সাহায্য করবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটি সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাই। আম, আহ, আমি জানতে চাই যে আপনার জেলা থেকে কি ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আপনারা করছেন? আমাদের জেলা থেকে আমরা যেগুলা যেভাবে করতে চাচ্ছি যে আমরা লিগ্যাল এইড সিস্টেমটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। আপনারা জি। জানেন যে অনেক সময় আমাদের জেলাতে যেটা আমরা দেখি যে মানুষ কোর্টে আসতে ভয় পায়, কারণ তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। তো হুম। ফাইন্যান্সিয়াল প্রবলেম লক্ষ্য করে আমাদের যে লিগ্যাল এইড একটা সিস্টেম আছে, সেই লিগ্যাল এইড হুম। সিস্টেমটার ব্যাপারে কিন্তু মানুষ জানে না। তো এই ব্যাপারে আমরা আরো মানুষদের জানাচ্ছি, পপুলারাইজ করছি জিনিসটাকে। আমরা আরো আইনি সহায়তা যাদের দরকার, যারা গরিব মানুষ আইনি সহায়তা পায় না, তাদের আরো কিভাবে আইনি সহায়তা দেওয়া যায় সেটা করার চেষ্টা করছি। আমাদের যেরকম মামলা জট আছে অনেক প্রচুর, অন্য জেলাগুলোর মতো আমাদের প্রচুর মামলা জট আছে, সে মামলা জটগুলা মানে কমিয়ে কিভাবে মানুষদের
কাছে আমরা আরো আইনের প্রয়োগটা করতে পারি, মানুষকে সাহায্য করতে পারি, এই জিনিসগুলি আমরা আসলে জেলা থেকে করার চেষ্টা করছি। এটা তো একদিনে সম্ভব না, বিকজ জি what has happened over the last 16 years, you cannot change within 6 months or 4 months. জি বাট আমরা বিএনপির যে 31 দফা আছে, সেই দফা অনুযায়ী আমরা ওই জিনিসগুলি করার চেষ্টা করবো আমাদের জেলা, ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ফেরত যাব প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতার হোসেনের কাছে। আমরা 31 দফার 31তম দফা যেটা, সেটা নিয়ে একটি প্রশ্ন রাখতে চাই। আমরা জানি যে এখানে পরিকল্পিত আবাসন এবং নগরায়নের নীতিমালা গ্রহণ ও বাস্তবায়নের একটি ঘোষণা দেওয়া হয়েছে। এটা আসলে জেলা ভিত্তিক পর্যায় থেকে কিভাবে উদ্যোগ নেওয়া যায় বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের দেশ জনসংখ্যা, আমাদের দেশের জনসংখ্যা প্রায় 18 কোটির উপরে আসলে। যদিও লাস্ট সেন্সাসে বলা হচ্ছে 16.5 কোটি, এটা আসলে বিশ্বাসযোগ্য না। অলমোস্ট মোর দেন 18 crore। যাই হোক, এখানে আমাদের কিন্তু এই আমাদের যে নিম্ন শ্রেণীর জনগণ আছে বা মধ্য শ্রেণীর যে জনগণগুলো আছে, তাদের জন্য কিন্তু আবাসন ব্যবস্থা করা একটা সরকারের, আগামীতে যারা আসবেন তাদের এটা একটা গুরুত্ব দায়িত্ব বলে আমি মনে করি। তো এটার জন্য কি করতে হবে, তাদেরকে বিভিন্ন আবাসন প্রকল্প হাতে নিতে হবে। তো এই প্রকল্পগুলো যেন আবার এই যে আমরা গত সরকারের সময় যেমন প্রকল্পগুলো দেখেছি, যে বার্ষিক বাড়ি করা হয়েছে 2 মাস পর বাড়ির দেখা যাচ্ছে যে আমাদের যে যে নিম্ন শ্রেণীর মানুষগুলোকে যে বাড়িগুলো করে দেওয়া হয়েছিল, এখান থেকে হরিলিট হয়েছে। ওই বাড়িগুলো কিন্তু 1 বছরও টিকে নাই। আপনারা দেখেন বিভিন্ন জায়গায় যদি আপনারা খোঁজ খবর নেন, বিভিন্ন অঞ্চলে যান, দেখবেন যে তারা যেই ঘরগুলো করে দিয়েছিল সেই ঘরগুলো কিন্তু 1 বছরও টিকে না, সেই ঘর কিন্তু আবার মাটির সাথে মিশে গেছে। তা আমাদেরকে করতে হবে কি এখানে, যে একটা টেকসই এবং লাকসই, এটা একটা আমাদেরকে একটা প্ল্যান করতে হবে। যে এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমাদের দেশের কিন্তু যে আবাদযোগ্য জমি, যেটাকে আমরা কৃষি জমি বলি, এই কৃষি জমি কিন্তু লিমিটেড। এবং এই কৃষি জমি, বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় ধরেন 80,30,000 হেক্টরের মতো আছে। এবং এই যদি আমি 18 কোটি জনগণও ধরি, যে বাংলাদেশের জনগণ 18 কোটি, এটা কিন্তু মাথা পিছু যদি আবাদি জমির পরিমাণ ধরে, তাহলে সেটা হয় মাত্র 0.44 হেক্টর, খুবই সামান্য। এবং আপনারা জানেন যে এই যে বাংলাদেশের যে এই যে জনসংখ্যা, যে বিশাল একটা জনসংখ্যা, এই জনসংখ্যা কিন্তু আমাদের অনেক খাদ্য ঘাটতি আছে, আমাদেরকে অনেক খাদ্যপণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। তো এই আমাদের যদি কৃষি জমি আবার কমে যায়, এখানে কিন্তু আরেকটা প্রবলেম সৃষ্টি হবে, যে আমাদের আমদানির খরচ কিন্তু আরো বেড়ে যাবে। তো এই যে আমরা যে ঘর বাড়ি করবো, রাস্তাঘাট করব, এইগুলা যাই করি না কেন, এর জন্য কিন্তু প্রতি বছর আমরা দেখতেছি যে 80,000 হেক্টর জমি এই অকৃষি খাতে চলে যাচ্ছে, কৃষি খাত থেকে। এখানে কিন্তু আমাদের নজর দিতে হবে। কারণ আমরা যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চাই, যেটা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা 19 দফার কিন্তু একটা একটা দফা ছিল, যে আমরা বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে বাংলাদেশকে। তো এটা করতে হলে কিন্তু আমাদের কৃষি জমির উপর হাত দেওয়া যাবে না। এই জন্য করতে হবে কি, যে আমাদের যে আবাসন প্রকল্পগুলো, সেটা কিন্তু ভার্টিক্যালি আমরা যত দূর যেতে পারি ভার্টিক্যালি এক্সটেন্ড করতে হবে। আমরা হরিজন্টালি যেন আমাদের হরাইজন যেন না বাড়ায়। হরিজন্টালি যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে আমাদের আমাদের কিন্তু অনেক জমি লাগবে। এরকম যেমন ধরেন আমি যে উদাহরণ দিতে পারি, যেমন হংকং। হংকং কিন্তু একটা ছোট্ট জায়গা, ছোট্ট জায়গার মধ্যে একটা দেশ, কিন্তু আমি দেখেছি তাদের যে তাদের এভারেজ বিল্ডিং হাইট কিন্তু 16 তলা। এভারেজ বিল্ডিং হাইট তাদের 16 তলা। এবং ম্যাক্সিমাম বিল্ডিং কিন্তু মাল্টি স্টোর বিল্ডিং, তারা 30 তলা 40 তলা বিল্ডিং করতেছে। এই ধরনের প্রকল্প আমাদেরকে হাতে নিতে হবে, কারণ আমাদের জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। এখানেও কিন্তু আমাদের সমন্বিত উদ্যোগ দরকার। এখানে যারা নগর পরিকল্পনাবিদ আছেন, যারা ইঞ্জিনিয়ার প্রকৌশলী বিন্দু আছেন, যারা রাজনীতিবিদ আছেন, তাদেরকে কিন্তু সকলকে নিয়ে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কিন্তু আমাদেরকে এগোতে হবে। যদিও যত্রতত্র আমরা যদি আবাসন প্রকল্প করতে থাকি, এটাতে কিন্তু ভবিষ্যতে যে কৃষি জমির পরিমাণ, এটা কিন্তু কমে যাবে। এবং সামনে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে তখন আর জমি পাবো না এই আবাসন শিল্প করার জন্য। এই জন্য আমাদেরকে এখন থেকেই আমাদেরকে পরিকল্পনা করতে হবে, যে আমরা ভার্টিক্যালি আমরা উপরে উঠবো, কিন্তু আমরা হরিজন্টালি আমরা, যেটা আমরা বলতেছি যে জমি আরো চারদিকে যে ছড়ানো, যেটা হরিজন্টাল বলতেছি, সেইটা আমরা যেন দখল করি না করি, আমরা যেন সেটাকে ইউজ না করি একটা জমিকে। এবং আরেকটা কথা বলি আমি, একটা জমিকে কিন্তু মানে যেটাকে আমরা ল্যান্ড ম্যানেজমেন্ট বলি, একটা জমিকে আপনাকে বিভিন্ন পারপাজে ইউজ করতে হবে। জি সেটাতে আপনার একটা মাল্টি স্টোর বিল্ডিং এর নিচে একটা বাস স্ট্যান্ড হতে পারে, বা একটা সিএনজি স্টেশন হতে পারে। এই ধরনের বিভিন্ন কিছু কিন্তু হতে পারে। বিদেশে কিন্তু আছে, আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, এরা কিন্তু একটা জায়গাকে
তারা কিন্তু মাল্টিপারপাসে ইউজ করছে। আমাদের কিন্তু এভাবে এইভাবে পরিকল্পনা নিতে হবে। তাহলে আমাদের একদিক দিয়ে যেমন আমাদের যে আবাসন যে সমস্যাটা, সেই সমস্যাটা যেমন লাঘব হবে, তেমনি আমাদের কৃষি জমির উপরে আমাদেরকে কিন্তু হাত দিতে হবে। জি। অসংখ্য ধন্যবাদ। এখন আমি আবারও পর্যায়ক্রমে চলে যাব ডক্টর শফিকুল ইসলামের কাছে। আমরা জানি আমাদের 31 দফার 26তম দফায় স্বাস্থ্য সেবা সংক্রান্ত একটি রূপরেখা দেওয়া হয়েছে। আমি আপনার কাছ থেকে জানতে চাই, গাজীপুরের প্রান্তিক এলাকায় বিশেষ করে শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আহ, এই পরিকল্পনাটি কিভাবে কার্যকর করা যেতে পারে, এবং জেলা পর্যায়ে আপনারা কি কি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করছেন? ধন্যবাদ। স্বাস্থ্য সকল সুখের মূল, আমরা এটা মনে করি এবং বিশ্বাস করি। বিগত বিএনপি সরকারের আমলে 1996 সনের পরে এবং 1996 সনের আগে এবং 2001-এর পরে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রগুলি হয়েছিল। বিগত অনেকদিন যাবত এই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে তালা ঝুলছে। আমরা প্রথমে এই স্বাস্থ্য কেন্দ্রগুলোকে অ্যাক্টিভ করব। এই স্বাস্থ্য কেন্দ্রগুলোকে যদি অ্যাক্টিভ করা যায়, তাহলে প্রান্তিক জনগণ যারা আছে তারা এখানে স্বাস্থ্য সেবা পাবে। ওখানে ডাক্তার নিয়োগ দিতে হবে, দিব। ওখানে নার্স, দক্ষ জনবল যারা আছে, টেকনোলজিস্ট, এবং ওই সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে প্রাথমিক যে রিপোর্টগুলো আছে, টেস্টগুলো আছে, সাধারণ যে টেস্টগুলো আছে, যেগুলোতে আমাদের জেলা স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয় অথবা কোনো ক্লিনিকে যেতে হয়, সেই স্বাস্থ্যগুলো কেন্দ্রগুলোকে আমরা অবশ্যই যদি বিএনপি গভর্নমেন্ট ফর্ম করে আমাদের জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, তাহলে আমরা প্রথম ওই ইউনিয়ন সাব সেন্টারগুলো যেগুলি আছে এগুলিকে সমস্ত জনবল দিয়ে আমরা ওগুলিকে চালু করার ব্যবস্থা করব। পাশাপাশি যেহেতু এটা শিল্পাঞ্চল, আমার ব্যক্তিগত একটা পরিকল্পনা, এখানে আমি বারবার চিন্তা করি, যেহেতু আমি ডাক্তার, যেহেতু শিল্পাঞ্চল, এখানে ট্রমা সেন্টার থেকে শুরু করে এখানে অনেক ধরনের এবং রাস্তা আছে বড় বড়, যেখানে ইনজিউর্ড পেশেন্ট বেশি, সেই কারণে এখানে ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করা আমাদের জন্য জরুরি। সরকারি পৃষ্ঠপোষকতা, পাশাপাশি শিল্প কলকারখানার মালিক যারা আছে তাদের সবার সমন্বয় যদি আমরা ওই সমস্ত এলাকাগুলোতে যেখানে যেখানে জরুরি এবং ঘন শিল্প যেখানে আছে সেখানে একাধিক, পুরো গাজীপুর জেলায় একাধিক ট্রমা সেন্টার এবং সেখানে বহুমান হসপিটালগুলো আমরা তৈরি করবো। সেখানে সরকারি পৃষ্ঠপোষকতা, পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত কর্তৃপক্ষগুলো আছে তাদেরকে এখানে সম্পৃক্ত করবো ইনশাল্লাহ, যদি আগামী দিনে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করে। পাশাপাশি সাধারণ মানুষ যারা উদ্যুক্ত আছে, তারাও যদি কোনো হসপিটাল করতে চায়, তাদেরকে সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে এবং খুব সহজভাবে যেন তারা হসপিটালের লাইসেন্স এবং রেজিস্ট্রেশন করতে পারে, সরকারিভাবে সেটা ব্যবস্থা করার চিন্তা করা হবে ইনশাল্লাহ। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ইউনিয়ন সাব সেন্টার গুলো আছে যেগুলি, সেগুলি একদম প্রান্তিক জনগণের কাছে। ওই সাব সেন্টার গুলোকে যদি আমরা ভালোভাবে তৈরি করতে পারি এবং রোগী সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে পারি, ওখানে যদি দক্ষ নার্স দিতে পারি, পর্যাপ্ত ডাক্তার দিতে পারি, ওখানে যদি স্বাভাবিকভাবে যে সমস্ত টেস্টগুলো আছে, ইউরিন টেস্ট, প্রস্রাবের যে টেস্টগুলো আছে, এরকম স্বাভাবিক টেস্টগুলো যদি আমরা করতে পারি, এবং আপনি সাধারণ যেই সার্জারি গুলো আছে, সাধারণ সার্জারি একটু কেটে গেল, ওই সার্জারিটুকু যদি আমরা করতে পারি, জাস্ট একটা হাত ভেঙে গেল, ওইটার প্লাস্টার যদি আমরা করতে পারি, এই সমস্ত ব্যবস্থাটা আমাদের অবশ্যই ইউনিয়ন সাব সেন্টার গুলোতে করা উচিত এবং করবো আমরা ইনশাল্লাহ আগামী দিনে। এটা আমার একটা বড় পরিকল্পনা আছে। এটা আমার গাজীপুর, পুরো গাজীপুর জেলা, এটা আমার সমস্ত ইউনিয়ন আমি ছড়াই দেওয়ার চিন্তা আছে। আর ট্রমা সেন্টার গুলো করার ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতা অবশ্যই দরকার পড়বে। বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে, যেহেতু এটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সবসময় জনগণের পাশে থাকে। আগামী দিনে ইনশাল্লাহ এই ট্রমা সেন্টার গুলো এই এলাকার শিল্প প্রতিষ্ঠানে যে লক্ষ লক্ষ শ্রমিক চাকরি করে, পাশাপাশি এলাকায় এখন কিন্তু প্রচুর জনগণ গাজীপুর জেলায় এবং ঢাকা বিভাগের আশেপাশে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়েছে, এখানে সারা বাংলাদেশের মনে হয় অর্ধেক জনগোষ্ঠী প্রায় এখানে। তাদের জন্য আমরা বড় হসপিটাল, সরকারি পৃষ্ঠপোষকতা, ট্রমা সেন্টার। আরেকটা জিনিস দেখেন, এখানে খুব জরুরি, শিল্প প্রতিষ্ঠানের মালিকগুলো কিন্তু প্রত্যেকটা শিল্পের কারখানার ভিতরে একটা করে হসপিটাল থাকা উচিত, কিন্তু এখানে তাদের নাই। নাম কাওয়াস্তে ছোট্ট একটা রুম নিয়ে বসে রয়েছে, ওইটুকুই যথেষ্ট। তাদেরকেও কিন্তু এই হসপিটাল তৈরিতে অবশ্যই সম্পৃক্ত করতে হবে এবং আমরা করব। তারা যদি হসপিটাল তৈরিতে কোনো রকম ভাবে সহযোগিতা করে, তাহলে এখানে ট্রমা সেন্টার তৈরি করা এবং মাল্টি সেক্টরিয়াল হসপিটাল যেগুলি তো আছে, এগুলি তৈরি করা কিন্তু খুব কঠিন কাজ না এবং চালানো কম কঠিন কাজ না। বাংলাদেশে প্রচুর দক্ষ ডাক্তার আছে, প্রচুর দক্ষ নার্স আছে, প্রচুর দক্ষ টেকনিশিয়ান আছে, সবকিছুই কিন্তু আছে। শুধু যদি আমরা এটা বাস্তবসম্মত ভাবে কাজে লাগাতে পারি, তাহলেই কিন্তু আমাদের হবে। এবং এই কাজে লাগানোটা বিএনপির দ্বারা সম্ভব এবং বিএনপি করবে ইনশাল্লাহ আগামী দিনে। তারেক রহমান যদি ক্ষমতায়, বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যদি রাষ্ট্র
ক্ষমতা অধিষ্ঠিত হয়, আমরা ইনশাল্লাহ অন্তত স্বাস্থ্য সেবার দিক থেকে গাজীপুরে যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে, একমাত্র তাজউদ্দিন মেডিকেল কলেজের দিকে যেন তাকায় না থাকে, শিল্প প্রতিষ্ঠানগুলো যেন তাদের নিজস্ব চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে পারে, ইউনিয়ন পর্যায়ে যেন নিজস্ব চিকিৎসা ব্যবস্থা তৈরি হয়, যেখান থেকে খুব সহজেই মানুষজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র অথবা ঢাকায় কোনো স্বাস্থ্য কেন্দ্রে না যায়, সেই ব্যবস্থা আমরা যে কোনো ভাবে করবো ইনশাআল্লাহ। এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো, রাস্তাঘাট যেটা আছে, গাজীপুর জেলার ভিতরে যে সমস্ত রাস্তাঘাট আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। কেন যে এত বেশি অ্যাক্সিডেন্ট হয় এটা আসলে কোনো তথ্যপত্র আমার কাছে নাই, কিন্তু প্রতিনিয়ত প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্টের ওইগুলো নিয়ে আমাদের ঢাকা যেতে হয়। সেখানে অ্যাম্বুলেন্সের একটা ব্যাপার আছে, যে অ্যাম্বুলেন্স গুলো কিন্তু পাওয়া যায় না, সহজে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। আমার একটা ইচ্ছা আছে, অবশ্যই যদি আগামী দিনে আমাদের এই ক্ষমতা আসে, তাহলে এই সমস্ত হাইওয়ে গুলোতে ফ্রি অ্যাম্বুলেন্সের একটা ব্যবস্থা আমরা করব। ফ্রি চমৎকার। অ্যাম্বুলেন্স সবসময় রাস্তাঘাটে চলাচল করবে, জি যখনই কোনো ইমার্জেন্সি ঘটনা ঘটে তখনই যেন, যেমন 999 টেলিফোন করলে জি সাথে জি সাথে পুলিশ চলে জরুরি আসে, অ্যাম্বুলেন্স এরকম সেবা একটা অবস্থা তৈরি করবো, চালু করার জরুরি একটি অ্যাম্বুলেন্স পরিকল্পনা। সাধারণ মানুষ জি বিনামূল্যে পায়, এটা ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ এই হুম হাইওয়ে গুলোতে। এবং পুরো গাজীপুর জেলার জন্য সব সময় বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবাটা মানুষ পায়, দিনরাত 24 ঘন্টা, এটার একটা ব্যবস্থা খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা করবো। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম। আমি আবারও চলে যাচ্ছি ব্যারিস্টার ইশরাকের কাছে। আমরা যেহেতু 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে কথা বলছি, সংবিধানের কিছু বিষয় নিয়ে আসলে কথা হওয়া দরকার, কথা হচ্ছে কিন্তু আরো হওয়া দরকার। সেই প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের ফলে সংসদ সদস্যদের স্বাধীন মতামত প্রদানের ক্ষেত্রে এটি দলীয় শৃঙ্খলা এবং জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আহ, যদিও এটা অনেকে মনে করে যে আর্টিকেল 70 মাইট ক্রিয়েট আ হিন্ড্রেন্স, ইন দ্য সেন্স যে পার্টি ধরনের এক রকমের সিদ্ধান্ত নিল এবং যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের ভয়েসটা ঠিক মতো পার্লামেন্টে হয়তো কনসার্নগুলো ঠিক মতো বলতে পারবেন না। এটা আসলে সবসময় এটা ঠিক না, কারণ আমরা যদি 31 দফায় দেখি, আমরা সব বিএনপি যে জিনিসগুলি বলেছে যে তারা সবসময় কনসালটেশনের মাধ্যমে সব ডিসিশনগুলো নেয়। তো যেহেতু তারা কনসালটেশনের মধ্যে যিনি ডিসিশনগুলি নেয়, তো আমার মনে হয় না যে আর্টিকেল 70-এর যদি কোনো চেঞ্জও হয় সেটা কোনো আসলে ওভাবে কোনো সমস্যার সম্মুখীন হবে। তারপরও বিএনপি যেহেতু তাদের 31 দফায় জিনিসটা বলেছে, ইট বেসিক্যালি শোজ যে আমরা প্রতিটা মেম্বার অফ পার্লামেন্টকে চাই যে তারা তাদের নির্বাচিত কনস্টিটিউয়েন্সির ব্যাপারে কথা বলুক। অনেক সময় আমাদের দলের ভিতরেও আমরা সবসময় দেখি যে আমরা উই বিলিভ ইন সেলফ ক্রিটিসিজম, উই বিলিভ ইন ফিডব্যাক। এই জিনিসগুলো উইল জাস্ট মেক দ্য ডেমোক্রেসি স্ট্রঙ্গার, আমরা সেটা বিশ্বাস করি। এবং 31 দফায় আপনি দেখবেন যে প্রতিটা যে দিকগুলি আছে, প্রতিটা প্রভিশনস যেগুলো আছে, সেগুলোতে কিন্তু সেই জিনিসগুলি বলে। সো আমার মনে হয় না যে আর্টিকেল 70 যদি অ্যাড করা হয় তাহলে আহ, কোনো সমস্যা হবে। ইট উইল মেক ডেমোক্রেসি স্ট্রঙ্গার, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট বেসিক্যালি বিএনপি ওয়ান্টস। আহ ধন্যবাদ। আমি এই মুহূর্তে প্রফেসর ডক্টর মোহাম্মদ আক্তার হোসেনের কাছে চলে যাচ্ছি। আপনি যেহেতু একজন শিক্ষক, আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের 31 দফার মধ্যে শিক্ষা ব্যবস্থার একটি ঘোষণা আছে, বেশ কয়েকটি বিষয় আছে শিক্ষা নিয়ে, কিন্তু আমি মানে বিশেষ করে যেটা নিয়ে জানতে চাই যে শিক্ষা ব্যবস্থায় জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া এবং গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়ার যে প্রস্তাবটি আছে, সেটি বাস্তবায়ন করলে দেশের শিক্ষা ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আসতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে বলা হয়ে থাকে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। কিন্তু আমরা যদি এই গত সরকারের, যে ফ্যাসিস্ট সরকারটা ছিল, স্বৈরাচারী সরকার, সেই সরকারের যদি আমরা দেখি যে শিক্ষা ব্যবস্থার উপরে তাদের যে যে কালো হাত, কালো থাবা, এটা আসলে এই শিক্ষা ব্যবস্থাটাকে একবার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এবং এখানে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে অন্যান্য সেক্টরের মতো, সব সেক্টরই তারা ধ্বংস করেছে, ইনক্লুডিং শিক্ষা ব্যবস্থা। এখানে যদি আমরা একটু তাকাই, যে শিক্ষা ব্যবস্থা আসলে ইউনেস্কো বলতেছে যে যদি একটা যে কোনো একটা দেশের জন্য মিনিমাম জিডিপির 6% এটা রাখতে হবে শিক্ষা খাতের জন্য, প্রত্যেকটা বাজেটে, প্রতি বছর বাজেট। কিন্তু আমরা দেখতেছি গত 21-22-এ এইটা ছিল মাত্র 2.08, কিন্তু তারপরে ধীরে ধীরে কমেছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেখানে বাড়ার কথা প্রতি বছর, সেখানে কিন্তু আরো কমেছে। 2022-23-এ হয়েছে এটা 1.83% জিডিপি, 2023-24-এ হচ্ছে 1.76%,
এবং লাস্ট 2024-25 বাজেটে এটা ছিল 1.69%। তারপরে দেখা যাচ্ছে যে প্রতি বছর তারা ইচ্ছাকৃতভাবে এই বাজেট কমিয়ে, যদিও টাকার অঙ্ক বাড়াইছে, এটা তারা কিন্তু একটা এখানে শুভঙ্করের ফাঁকি আছে। তারা বলতেছে টাকার অঙ্ক বাড়ছে, টাকার অঙ্ক বাড়ছে এই সেন্সে যেহেতু বাজেটের পরিমাণ বেড়েছে সেহেতু টাকার অঙ্ক বেড়েছে। কিন্তু আমার যেখানে জিডিপির সাথে যদি আমি তুলনা করি, তাহলে জিডিপির কিন্তু দেখা যাচ্ছে যে জিডিপির ক্ষেত্রে পার্সেন্টেজ কিন্তু বাড়ে না। অথচ এটা কিন্তু উল্টা হওয়ার কথা ছিল, যে প্রতি বছর এই জিডিপির অনুযায়ী আমাদের যে শিক্ষা খাতের ব্যয়, এটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করার কথা ছিল। তো আমি বিএনপিকে ধন্যবাদ জানাই, বিএনপি তাদের 31 দফায় বলেছে যে তারা যদি রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পায়, জনগণ যদি ম্যান্ডেট দেয়, তাহলে তারা এই শিক্ষা বাজেট এটা জিডিপির 5% করবে। এটা আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তো এটা অ্যাটলিস্ট 6% করার জন্য আমার পক্ষ থেকে প্রস্তাব থাকবে বিএনপির প্রতি। তা আপনি যেটা বলতেছেন যে আসলে আমরা যদি যে কোনো ডেভেলপ করতে চাই, যে কোনো কিছু একটা দেশের ডেভেলপমেন্ট যে কোনো ক্ষেত্রে আসলে আমাদের দরকার হচ্ছে রিসার্চ, রিসার্চ এবং রিসার্চ। রিসার্চ ছাড়া, আপনার এই গবেষণা ছাড়া আপনি কিন্তু উন্নয়ন করতে, দেশের উন্নয়ন করতে, সামরিক উন্নয়ন করতে পারবেন না। আমরা কি দেখতেছি, এই যে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু উন্নয়ন বাজেট, এই যে রিসার্চের বাজেট খুবই কম। মানে যেটা মানে আসলে বলাই চলে না। কোনো কোনো ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে সরকারি ইউনিভার্সিটি তারা খুব মানে খুবই নগণ্য টাকা একটা পায়, তাহলে এই টাকা দিয়ে তো আসলে আপনার রিসার্চ করা যায় না। ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে বেশি হয়, তারপরে অন্যান্য ইউনিভার্সিটি গুলো অনেক কম পায়, অনেক কম পেতে 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 কিছু ইউনিভার্সিটি দেখা যায় 2 কোটি টাকা। তো এই টাকা দিয়ে আসলে রিসার্চ সম্ভব না, আর রিসার্চ না হলে ডেভেলপমেন্টও তো সম্ভব না। এই জন্য বলা ম্যাক্সিমাম হয় যে টিচারের বেতন নিয়ে যায়, সরি, ম্যাক্সিমাম টিচারের বেতনে যায়। টিচারের বেতন এক্স্যাক্টলি, আর বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন, এই ইনফ্রাস্ট্রাকচার সব এটাতে ডেভেলপমেন্ট। কোনো রিসার্চ হয় না। কিন্তু রিসার্চের ফান্ড কিন্তু আসলে সেভাবে অ্যালোকেশন করা হয় না। তো আমার যেটা অনুরোধ থাকবে বিএনপির প্রতি, বিএনপি যদি আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, তাহলে তারা যেন এইদিকে একটু নজর দেয়। এই রিসার্চ ছাড়া আসলে আমাদের অন্যান্য আমরা যে কোনো কিছু আসলে করতে চাই, যেমন একটু আগে আমাদের গাজীপুরে যে যিনি সিনিয়র সহসভাপতি, মোস্ট প্রবলি উনি ডাক্তার ভাই বললেন যে ওনার এখানে কেন অ্যাক্সিডেন্ট হয়, এটাও কিন্তু একটা রিসার্চ। ওখানে যদি আমি যদি ওই পয়েন্টে যদি রিসার্চ করে আসলে এই অ্যাক্সিডেন্ট গুলোর কারণ কি কি, তারপর তো আমি রিমিডি পাবো, তখন আমি রিমিডি গুলো অ্যাপ্লাই করবো। কিন্তু আমি যদি রিসার্চ না করি ওই জায়গায়, তাহলে আমি রিমিডি কি করে পাবো, আমি কি করে ওখান থেকে পরিত্রাণ পাবো? তো ঘটনা হচ্ছে যে আমাদেরকে যে কোনো প্রবলেম সলিউশনের জন্য কিন্তু রিসার্চ করতে হয়। এবং এই রিসার্চ কিন্তু বিদেশে দেখা গেছে যারা রিসার্চ করেন, তারা কিন্তু তাদেরকে অন্য কোনো দিকে মনোযোগ দিতে হয় না, তাদেরকে হয় না। চিন্তা করতে হয় না যে আমার ফ্যামিলি আজকে কি খাবে, বা আমার মেয়েটার স্কুল বেতন, কলেজ বেতন কিভাবে দিব। তারা কিন্তু ওই ধরনের কোনো চিন্তা নেই, তাদেরকে সাফিসিয়েন্ট ফান্ড প্রোভাইড করায়, শুধু তুমি রিসার্চ করো, হুম। তোমার অন্য কোনো কাজ নাই, তুমি শুধু রিসার্চ করো এবং তুমি তোমার রিসার্চের ফাইন্ডিংস গুলো দেখো। যে কোনো প্রবলেমে যখনই তারা পড়ে, কোনো দেশ, উন্নত দেশ, তারা কিন্তু সাথে সাথে এটা পাঠায় দেয় বিভিন্ন ইউনিভার্সিটি R&D ডেভেলপমেন্টে, যে তোমরা এটা রিসার্চ করে এটা সলিউশন বের করো। দেখা যায় 3-4টা সলিউশন আছে, সেখান থেকে তারা যেটা মনে করেন যে যেটা লাইবল হয়, যেটা ভাইবল হয়, সেটা তারা গ্রহণ করে বিভিন্ন ক্ষেত্রে। তো এই রিসার্চ ছাড়া কিন্তু আমাদের আসলে দেশের উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন যদি বলি আমরা করা, তাহলে থেকে আমাদের পরনির্ভরশীল সবসময় থাকতে হবে, সবসময় পরের উপর নির্ভর করতে। বিদেশ থেকে আমাদেরকে ইঞ্জিনিয়ার, প্রকৌশলী বা অন্যান্য যারা টেকনিশিয়ান আছে, টেকনোলজিস্ট আছে, তাদেরকে কিন্তু আমাদেরকে হায়ার করে নিয়ে আসতে, তাদেরকে প্রচুর টাকা কিন্তু দিতে হবে এই জন্য। তো আমি মনে করি যে আপনি যে প্রশ্নটা তুলেছেন যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা এটা একটা খুব খুব ইম্পর্টেন্ট একটা দিকে যে কোনো একটা দেশের উন্নয়নের জন্য। এবং আমাদের যেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা, যদি আমি একটু বলি যে আসলে সবাইকে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে বা ব্যারিস্টার হতে হবে বা অন্য কিছু হতে হবে, এটা কিন্তু কথা না। আসলে আমরা যদি এই ডাইভার্সিফিকেশনটা করি শিক্ষা ক্ষেত্রেও, যেমন প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে যদি আমরা চাহিদা ভিত্তিক নিড বেসড যেটা এডুকেশন বিএনপির আপনার 31 দফায় বলা আছে, এটা যদি আমরা চালু করতে পারি, তাহলে কি হবে, আমরা স্কিল ম্যান পাওয়ার আমরা তৈরি করতে পারবো। এখানে দেখা যাচ্ছে একটা ছেলে সে দেখা যাচ্ছে পড়াশোনাতে একটু দুর্বল, কিন্তু অন্যদিকে তার কিন্তু যথেষ্ট মেধা আছে, অন্যদিকে সে দেখা যাচ্ছে যে খুব ভালো করতে পারে। ওইগুলোকে আমাদের করতে হবে কি, ওইগুলোকে মানে বেছে বেছে ওইগুলোকে দিয়ে আলাদা আলাদা ভাবে তাদেরকে ট্রেনিং দিয়ে, দেশে ট্রেনিং দিয়ে, প্রয়োজনে বিদেশেও যদি শর্ট টার্ম ট্রেনিং এর ব্যবস্থা করে, তাহলে কিন্তু তারা একসময় কি হবে, বাংলাদেশের জন্য জনসম্পদে পরিণত হবে। আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারিতে এটা করতে হবে। আর টার্সিয়ারি লেভেলে যেটা আপনি বলেন, এটা তো নলেজ বেসড এডুকেশন করতেই হবে, কোনো রাস্তা নাই। কারণ এইখানে হচ্ছে টার্সিয়ারি লেভেলটা হচ্ছে সর্বোচ্চ লেভেল শিক্ষা ক্ষেত্রে, যেটা আমরা বলতেছি উচ্চ শিক্ষা, টার্সিয়ারি লেভেল। তো এটা চালু করতে হবে। এবং রিসার্চ
এই টার্সিয়ারি লেভেলে রিসার্চের দিকে গুরুত্ব দিতে হবে। এবং এখানে রিসার্চ করার জন্য কিন্তু মেইন যেটা হচ্ছে কথা হচ্ছে সেটা কিন্তু বাজেট, আপনাকে বাজেট বরাদ্দ দিতে হবে। যেমন আমি বলি আমার আমার পার্সোনাল একটা ওপিনিয়ন বলি, যে আমি পিএইচডি করছি হংকং থেকে। জি। তো হংকং এ আমি যখন আমার সুপারভাইজারকে বলতাম যে আমার এই জিনিসটা লাগবে, উনি একটা উত্তর দিতেন, মানি ইজ নট এ প্রবলেম। উনি হুম। বলতেন মানি ইজ নট এ প্রবলেম, তুমি তোমার কাজ করো, কত টাকা লাগবে আমাকে বলো, আমি ব্যবস্থা করে দিব, তোমাকে তোমার কাজ করতে হবে। এই যে এই ধরনের কিন্তু এনভায়রনমেন্ট তৈরি করতে হবে দেশে, যে আমরা চাই আউটপুট, হুম। ইনপুট আমি দেব, এটার জন্য চিন্তা করা তোমার কিচ্ছু নাই, কিন্তু আউটপুট তোমাকে দিতে হবে। আমরা যদি এই টেন্ডেন্সি যদি আমরা যদি গ্রো করতে পারি আমাদের রাষ্ট্রে, এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যদি এইগুলোকে পেট্রোনাইজ করা হয়, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে কিন্তু মেধাবীর অভাব নাই। জি। আমাদের ছেলেরাই আমাদের মেয়েরা যখন বিদেশে যায় তারা কিন্তু খুব ভালো করে, এই রিসার্চই অবশ্যই। তারা ভালো অনেক নাম করে। কিন্তু আপনারা দেখেন ইউরোপে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন জায়গায় তারা কিন্তু জি। সুনামের সাথে রিসার্চ করতেছে, এবং তারা কিন্তু এবং সেই সেই সব দেশে কিন্তু তারা খুব সম্মানিত ব্যক্তি হিসেবে এখন তারা পরিগণিত হয়েছে। তো জি। এই যে এইগুলোকে যদি আমরা, এই মেধাগুলোকে যদি আমরা দেশে রাখতে পারি, দেশে যদি তাদেরকে আমরা সুযোগ সুবিধা দিতে পারি, এটা কিন্তু দেশের উন্নয়নের জন্য ইন দা লং রান এটা কিন্তু যথেষ্ট ভূমিকা, সহায়ক ভূমিকা পালন করবে। জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন আমি চলে যাচ্ছি ডক্টর শফিকুল ইসলামের কাছে। আমাদের 31 দফার 27 নং দফা নিয়ে একটু আমি প্রশ্ন করতে চাই আপনাকে। যে আমরা দেখেছি যে কৃষি জমি রক্ষা এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আমাদের রূপরেখায় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই কৃষি জমি রক্ষা এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য শস্য বীমা বা প্রণোদনার মতো কার্যক্রম গাজীপুরে কিভাবে বাস্তবায়ন করা সম্ভব? তার আগে ধন্যবাদ, এর আগে একটা জিনিস বলা খুব প্রয়োজন যে জি। মূলত গাজীপুরের কৃষি জমিটার পরিমাণ আস্তে আস্তে কমছে, এবং কমছে মানে খুবই দ্রুত কমে যাচ্ছে, পাশাপাশি নষ্ট হয়ে যাচ্ছে। যে সমস্ত কৃষি জমি আছে এখনো, এগুলো প্রায় আবাদযোগ্য হয়ে যাচ্ছে। এর একটাই কারণ মাত্র, বর্জ্য। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে কেমিক্যাল গুলো আছে, যেখানে ইটিপি থাকার কথা, ইটিপি কিন্তু একটাতেও আছে, সবগুলোতেই প্রায়, কিন্তু চালু কয়টা আছে এটা আল্লাহ জানে, চালু খুবই কম। যার কারণে গাজীপুরে যে কৃষি জমিগুলো আছে, সেই কৃষি জমিগুলো এখন কিন্তু তার উর্বরতা হারাতে যাচ্ছে, এবং কৃষি ফসল উৎপাদনের ক্ষমতাও হারাতে যাচ্ছে। আর এমনিও তো কৃষি জমি সংকুচিত হয়ে যাচ্ছে। এগুলিকে রক্ষা করার প্রথম দায়িত্ব হবে আগামী দিনের আমাদের বিএনপি সরকারের প্রথম দায়িত্ব হবে আসলে কৃষি জমিকে রক্ষা করা। কৃষি জমিকে যদি রক্ষা করা যায়, কৃষি উৎপাদন যদি করা যায়, তাহলে সেই উৎপাদনের বীমা এবং রক্ষণাবেক্ষণের ব্যাপারটা চিন্তা করা যায়। আমাদেরকে প্রথম কাজ হবে সেই কৃষি জমিকে উদ্ধার করা, যে নদীগুলো আছে সেই নদীগুলোকে নাব্যতা ফিরিয়ে আনা এবং এখান থেকে সেচের ব্যবস্থা করা। এটা হবে আমাদের আগামী দিনের প্রথম কাজ এখানে। এখন আপনি বলছেন কৃষি বীমা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, শুধু কৃষি বীমা না, আমাদের গাজীপুরের কৃষক যারা আছে তারা কিন্তু খুবই সক্ষম কৃষক, এবং সব ধরনের ফসল গাজীপুরে ফলে, সব ধরনের বনজ কৃষিজ ফসল সব কিছু আছে এখানে। আহ এমন কোনো জিনিস নেই যেটা ফলে না, আলু থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে যেগুলো আমরা আমদানি করি সবকিছু এখান থেকে ফলে, টমেটো প্রচুর পরিমাণে ফলে। এগুলিকে বিমার আওতায় আনলে, যেগুলো আবার অনেক সময় খরা বন্যা এগুলি তো নষ্ট হয়ে যায়, সুতরাং বিমার আওতায় তো আমাদেরকে কৃষককে বাঁচাতে হলে বিমার আওতায় আনতে হবে। বাংলাদেশের 80% জনসংখ্যা প্রায় কৃষির সাথে নির্ভরশীল। কৃষক যদি বাঁচে দেশটাও আসবে। সুতরাং ওনাদেরকে বিমার আওতায় আনা আমাদের জন্য একটা জরুরি কার্যক্রম হয়ে যাবে। আমরা চেষ্টা করব তাদেরকে শুধু কৃষি পণ্যটাকে বিমার আওতায় আনা না, টোটাল পরিবারটাকে এবং কৃষক যে জমি আছে সেটাকেও আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় সেটার চেষ্টা আমরা করব। পাশাপাশি কৃষি যে উৎপাদনগুলো আছে, সেই উৎপাদিত পণ্যগুলোকেও যাতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, সেজন্য পর্যাপ্ত পরিমাণ হিমাগার এখানে তৈরি করা খুব জরুরি, এবং এটা আমরা করবো ইনশাল্লাহ। পাশাপাশি দেখেন, সবচেয়ে বড় যেটা সমস্যা, কৃষক কৃষি উৎপাদন করে, এত পরিশ্রম করে, কিন্তু তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না। বিমার চাইতে তাদের কাছে জরুরি হলো ন্যায্য মূল্যটা। আপনি যদি ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারেন, সার বিনামূল্যে বিতরণ করতে পারেন, উন্নত জাতের বীজ দিতে পারেন, এবং পাশাপাশি যে পরিবেশ যেগুলো আছে, সেচ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে তাদের বিমার চাইতে, তাহলে ওইটা তাদের বেশি উপকার হবে। আপনি দেখেন, মধ্যস্বত্বভোগীরা কিন্তু তাদের যে উৎপাদনের যে মূল টাকাটা, সেটা কিন্তু লভ্যাংশটা নিয়ে চলে যায়। আমরা যদি ইউনিয়ন পর্যায়ে সরকারি ভাবে ক্রয় কেন্দ্র চালাতে পারি,
জি। ইউনিয়ন পর্যায়ে, যেটা আমাদের বা আগামী দিনে আমাদের একটা লক্ষ্য। কৃষি সারা বাংলাদেশে কৃষক সমাবেশ হচ্ছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ হচ্ছে। সেই কৃষক সমাবেশের সর্বপ্রথম যে তাদের আমাদের প্রস্তাবনা, সেটা হলো সরকারিভাবে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র। সরকারিভাবে ইউনিয়ন পর্যায়ে যদি আমরা ক্রয় কেন্দ্র করতে পারি, তাহলে কৃষকরা কিন্তু ন্যায্য পণ্য পাবে। ন্যায্য মূল্য যদি পায় তারা, তাহলে কৃষি পণ্য উৎপাদন করাতে তারা উৎপাদন করার জন্য উৎসাহিত হবে। আর বীমার ব্যাপারটা তখনই আসে যখন আমরা কৃষি পণ্যটাকে উৎপাদন করার জন্য সক্ষম হব। বীজ আমরা সঠিক বীজ পাবো, যদি আমরা সারটা ন্যায্য মূল্যে পাবো এবং সঠিক সময়ে বীজ, উন্নত মানের বীজ এবং উন্নত মানের সার পাবো। খরা, প্রাকৃতিক অন্যান্য দুর্যোগে যে সমস্ত নষ্টগুলো হয়, পচে যায়, এটার জন্য আমাদের বীমা করা জরুরি। সেইটা আমাদের গভর্নমেন্ট বিগত দিনেও বিএনপির গভর্নমেন্ট করেছে, কৃষকদের জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছে। আহ, ইরি এবং বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট, এগুলি কিন্তু বিএনপির সময় করা, আমাদের আমাদের জাতির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় কিন্তু এগুলি করা। সুতরাং কৃষকদের জন্য যে বীমা করা, তাদের সমস্ত কৃষি পণ্য যাতে সঠিকভাবে তারা বিপণন করতে পারে সেটার ব্যবস্থা করা, তাদের বিপণনের জন্য আবার একটা যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন আছে। একটার সাথে আরেকটা কিন্তু ইন্টার লিঙ্ক আছে। ওই যে জি। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব যে কথাটা বলছিলেন, যোগাযোগ ব্যবস্থাটা সেখানে গুরুত্বপূর্ণ। আপনি শুধু ইউনিয়ন পর্যায়ে যদি একটা বাজার সরকারিভাবে ক্রয় কেন্দ্র করলেন, কিন্তু ওখানে নেওয়ার মতো যোগাযোগ ব্যবস্থা তৈরি হলো না। আমরা যোগাযোগ ব্যবস্থা ওইটার সাথে ইনকালেক্ট করে দিয়েছি অলরেডি, ইন্টারকানেক্ট করে দিয়েছি। আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ওইটার সাথে সঠিকভাবে আমরা তৈরি করবো। সুতরাং কৃষি বীমা, আপনি পাশাপাশি হলো যাদের কৃষি উপকরণ আছে সেই উপকরণগুলো ন্যায্য মূল্যে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে সরকারিভাবে বিতরণ, সার বিনামূল্যে বিতরণ, উন্নত মানের বীজ সঠিকভাবে বিতরণ এবং সঠিক সময়ে বিতরণ, পাশাপাশি সেচ ব্যবস্থা যাতে করা যায়, সেইগুলোও কিন্তু আমাদের কৃষকদের সাথে বীমার পাশাপাশি এগুলো জড়িত। এবং আপনি দেখেন, যদি দেখেন যে আমাদের 27 নম্বর দফাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা এবং কৃষক সমাবেশ যেটা হচ্ছে, হুম। সেই সমাবেশে আমাদের কৃষকদের জন্য আগামী দিনে যে সমস্ত কর্মসূচিগুলো বাস্তবায়িত হবে, তার মধ্যে কিন্তু প্রত্যেকটা কথা লেখা আছে। এখানে আরেকটা কথা বলা আছে, মহিলা কৃষক, যদি মহিলা কেউ কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকতে চায়, তাদেরকেও কিন্তু সম্পৃক্ত করা হবে। বাংলাদেশে অনেক মহিলা আছে, তারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত, তাদেরকে সম্পৃক্ত করা হবে। জি। মহিলা মহিলা কৃষকদেরকে পর্যন্ত অসংখ্য সম্পৃক্ত করা ধন্যবাদ হবে ডক্টর এবং শফিকুল হাসান। উৎসাহিত করা বিশেষ হবে। করে গাজীপুরে নারীর ক্ষমতায়ন বিষয়ে আপনার প্রতি আমার একটি প্রশ্ন আছে, আমি পরবর্তীতে জি, ফিরে আসবো আপনার কাছে এই বিষয়ে। আমি জি, এখন আবারও চলে যাচ্ছি ব্যারিস্টার ইশরাকের কাছে। আমাদের 6 নং দফায় আমরা দেখেছি যে একটি উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভার কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে। গাজীপুরের মতো একটা শিল্প নগরীতে, আমাদের আজকের আলোচনায় বারবার এটি উঠে এসেছে যে গাজীপুর একটি শিল্প নগরী। এখন এই শিল্প নগরীতে শ্রমিক অধিকার এবং শিল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এই আইনসভার কাঠামো কি ভূমিকা রাখতে পারে? আহ, আসলে আমার মনে হয় না আইন এই আমরা যদি দুইটা পার্লামেন্ট করি, যেটা আমরা করতে চাচ্ছি, উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ যেটা করতে চাচ্ছি, সেটা আসলে আহ, আমরা যে কারণে আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, সেটা হচ্ছে আমরা যারা মোর এক্সপার্টস ইন দেয়ার ফিল্ড বা যারা ধরেন ওয়েল কোয়ালিফাইড, তাদের যেন আমরা সুযোগ দিতে পারি। কারণ জি। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে 300টা সিট মাত্র আছে। 300টা সিটে সবাইকে নমিনেশন দেওয়া যায় না, বা যারা আমাদের যোগ্য লোক তাদেরকে আমরা ঠিক মতো সামনে নিয়ে আসতে পারি না। তো এটার মূল লক্ষ্যই হচ্ছে যারা এক্সপার্টস ইন দেয়ার ফিল্ড, যারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন, যাদের পিপল হু ক্যান অ্যাড ভ্যালু টু দ্য কান্ট্রি, হু ক্যান অ্যাড ভ্যালু টু দ্য সোসাইটি ইন জেনারেল, তাদেরকে সামনে নিয়ে আসার জন্যই কিন্তু আমরা এই আহ, দ্বিতল আরেকটা কক্ষ চাচ্ছি, যেটা আপনি ইন্ডিয়াতে দেখতে পারেন। রাজ্যসভা আছে, যেটা আপনি আমেরিকা দেখতে পারেন, সেনেট আছে। তো অনেক জায়গায়, ইংল্যান্ডে হাউস অফ লর্ডস আছে। তো এই যে বিভিন্ন জায়গায় যে দুটা স্তর আছে, এই দুটা কাজ কিন্তু ভিন্ন। তো এই একটা মূল রিজন হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স। আপনার জি। দুইটা কক্ষ যদি থাকে, চেক অ্যান্ড ব্যালেন্সটা কিন্তু ঠিক মতো হয়। ঠিক আছে? তো ওইটা যদি হয়, তাহলে আমরা অবশ্যই আমাদের কোয়ালিটি অফ পলিটিক্স ইমপ্রুভ করবে, কোয়ালিটি অফ পিপল হু আর কামিং ইনটু লেজিসলেচার ইমপ্রুভ করবে, আমাদের আইনের নিরপেক্ষতাটা বাড়বে, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বাড়বে, ইন্ডিপেন্ডেন্স অফ পার্লামেন্টেরিয়ান্স বাড়বে, আপনার গভর্নেন্স ইমপ্রুভ করবে। সো দিজ আর অল নক অন এফেক্টস ইফ ইউ হ্যাভ মোর পিপল কামিং ইনটু দ্য সেকেন্ড টিয়ার অফ দ্য সিস্টেম। এটা নাম্বার ওয়ান। জি। আপনার কোয়েশ্চেন যেটা ছিল যে এটা শ্রম আইনে কোনো এফেক্ট করবে কিনা, এটা শ্রম আইনে কোনো এফেক্ট করবে না। শ্রম আইনে এফেক্ট করতে হবে আমাদের যে তিনটা আছে, আমাদের লেবার কোড আছে, লেবার অ্যাপেলেট কোর্ট আছে, তারপর ওখান থেকে যে আমরা যাই, সেগুলার গুণগত মান ইমপ্রুভ করতে হবে। আমরা জানি যে
আইনটা, আমাদের যে শ্রম আইনটা আছে এখানে, একটা গ্রামীণ ফোনের যিনি 10 লাখ টাকা পান তাকেও শ্রমিক হিসাবে দেওয়া হয়, আর যে 10 হাজার টাকা বেতন পায় তাকেও আমরা শ্রমিক হিসাবে বলি। সেও হুম ওখানে মামলা করে, যে 10 লাখ টাকা পায় সেও ওখানে মামলা করে। তো এটা তো ইকুয়ালিটি হলো না। তো আমাদের শ্রম আইনটা ইমপ্রুভ করতে হবে, এবং শ্রম আইনটা যদি ইমপ্রুভ করা হয় তাহলে আপনারা দেখবেন যে আমাদের লেবার কোড, লেবার অ্যাপিলেট কোড যেগুলো আছে সেগুলার মান ইমপ্রুভ করতে হবে। সেখানে আমরা অনেক সময় দেখি আমাদের গাজীপুরের অনেক শ্রমিক যারা আছেন তারা ঠিকমতো ন্যায্য ভাতা পান না, এবং অনেক সময় তাদের সিবিএ বলেন বা ট্রেড ইউনিয়নরা তারা ইউজ করার ফলে তাদের যে রাইটস গুলো অব্লিগেশন বা তারা সেগুলো জানেন না। তো তাদের রাইটস ইমপ্রুভ করার জন্য আমাদের দুইটা জিনিস করতে হবে। একটা জিনিস করতে হবে, যারা ফ্যাক্টরি মালিক তাদের উদ্বুদ্ধ করতে হবে যেন ওয়ার্কার্সদের যে রাইটস গুলি আছে সেই রাইটস গুলো যেন তাদের ঠিকমতো জানানো হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের যে লিগাল সিস্টেম আছে, লিগাল সিস্টেম বলতে এখানে যে লেবার কোর্টের ব্যাপারগুলি আছে, লেবার কোর্ট, লেবার অ্যাপিলেট কোর্ট, এখানে যেন মানুষ, শ্রমিকরা যেন জানে যে তাদের কিভাবে এই কোর্টগুলোতে গিয়ে তারা তাদের রাইটস এন্ড অব্লিগেশনস গুলি পেতে পারে, এবং হুম, তখনই কিন্তু তারা তাদের সেই রাইটস এন্ড অব্লিগেশনস গুলি ইমপ্লিমেন্ট করতে পারবে। সো অবশ্যই। ওগুলা করলে আমার মনে হয় আরো বেটার হবে আমাদের জন্য। আমি যদি আপনার সাথে একটু যোগ করতে পারি জনসম্পৃক্তির উদ্দেশ্যে অবশ্যই। আপনি বললেন যে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা বা আমাদের প্রস্তাবিত যে আইনসভা আছে সেখানে এক্সপার্টরা থাকবেন। এবং আমরা এটাও জানলাম যে আসলে এক্সপার্টরা থাকলে আইনের পরিবর্তন পরিমার্জন ব্যাপারটা আরো জনকল্যাণকর হবে। এবং আমরা আশা করি এই দুটো ব্যাপার যখন পাশাপাশি ঘটবে তখন শ্রমিক অধিকার এবং শিল্প বিরোধ নিষ্পত্তির ব্যাপারে যে বিদ্যমান সমস্যাগুলো আমাদের বর্তমান আইনে রয়েছে সেগুলো অবশ্যই পরিবর্তিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতার হোসেনের কাছে চলে যাচ্ছি, আমাদের সময়ও প্রায় শেষের দিকে। আমরা একটু সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করব আসলে এখন। আপনার কাছে জানতে চাই যে আমাদের আহ, এই 18 নং দফায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের যে প্রস্তাবনাটি দেওয়া হয়েছে, আমি জানতে চাই যে এটার আসলে সম্ভাবনা কতখানি, এবং একটি বেশ আমি বলবো যে ডিটেইলড একটি প্রস্তাব, একটি মানে বিস্তারিত প্রস্তাব। এই প্রস্তাবে কিভাবে কাজে লাগাতে পারি আমরা, বিশেষ করে যেটা বলছিলাম নবায়নযোগ্য শক্তি ব্যবহারের আহ, আহ, ক্ষেত্রে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতার হোসেন। জি, অ্যাকচুয়ালি আসলে হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি যেটা আপনি বলতেছেন, নবায়নযোগ্য যে জ্বালানি, আমাদেরকে আসলে ফসিল ফুয়েল থেকে সরে আসতে হবে, কারণ ফসিল ফুয়েল একসময় তো শেষ হয়ে যাবে। ঠিক আছে? এবং এর দাম কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তা আমাদেরকে এখন যেতে হবে যে এই নবায়নযোগ্য যে জ্বালানি যেটা আছে, যেমন আমরা সোলার প্যানেল, যেটা আমাদের আসলে একসময় একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টটা মুক্ত হয়ে পড়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে। এইটাকে যদি আমরা আবার চালু করতে পারি, এখান থেকে কিন্তু আমরা অনেক বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, যেটা যেটা আমাদের হচ্ছে যে ফসিল ফুয়েল যেটা বলছে, জীবাশ্ম জ্বালানি থেকে যেটা তৈরি হচ্ছে। তো এইটা আসলে, আর গত সরকার যে কাজটা করেছে আসলে, এই যে কুইক রেন্টাল এবং রেন্টালের নামে আসলে তারা যে হরিলুট করেছে, মানে এইটাতে দেশের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে, আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দেই, তারা শুধু ক্যাপাসিটি চার্জের নামে প্রায় 1,06,000 কোটি টাকা দিয়েছে এই বিভিন্ন আপনার কুইক রেন্টাল এবং রেন্টাল কোম্পানিগুলোকে। এবং তাদের প্রোডাকশন ছিল 25 থেকে 30%, এবং তাদেরকে টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া ছিল 100%। এইভাবে করে তারা প্রচুর টাকা, আসলে বাংলাদেশের যে অর্থ, এই অর্থ তারা বিদেশে লোপাট করেছে। এবং তারা দেখা গেছে যে আপনার ওই বিভিন্ন বিদ্যুৎ প্ল্যান্ট তারা পরিকল্পনা করেছে, তারা প্রজেক্ট নিয়েছে, যেটা আমাদের চাহিদার চাইতেও অনেক বেশি ছিল। যেমন আমি যদি বলি, আমাদের চাহিদা হচ্ছে, যদি গ্রীষ্মকালে যদি আমরা পিক মৌসুমে যদি ধরি, সেটা হচ্ছে 17,800 মেগাওয়াট বাংলাদেশের চাহিদা। কিন্তু আমাদের যে তারা যে কুইক রেন্টাল রেলটাল এবং আগের যে প্ল্যান গুলো ছিল, সবগুলো মিলে যদি আমি হিসাব করি, তাহলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাংলাদেশ হচ্ছে 26,844 মেগাওয়াট। আপনি দেখেন, অতিরিক্ত সক্ষমতা তারা 9,000 মেগাওয়াটের বেশি এটা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করেছে। এটা কিন্তু এমন না যে বিদ্যুৎ আমি জমিয়ে রাখবো 2 বছর পর ইউজ করব, এটা কিন্তু সম্ভব না। এবং তারা কিন্তু আসলে এই 26,844 মেগাওয়াট বিদ্যুৎ যে কেন্দ্র যে উৎপাদনের জন্য যে কেন্দ্রগুলো, এখান থেকে তারা হরিলুট করেছে, কারণ এই কোনো কোনো বিদ্যুৎ প্ল্যান্টই 100%, কোনোটাই তারা 100% দিতে পারে নাই আমাদের এই যে ন্যাশনাল গ্রিডে। হুম হুম। এইখান থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জি। আমাদের। এবং এই যেই টাকাটা তারা দিয়েছে আপনার ক্যাপাসিটি চার্জের নামে 1,06,000 কোটি টাকা, এটা যে বিদ্যুতে যে ভর্তুকি দেওয়া ছিল তা কিন্তু 81%। কেন ইমাজিন, 81%।
ক্যাপাসিটি চার্জেই দেওয়া হয়েছে, শুধু এই ভর্তুকি। তার মানে এখান থেকে কি ধরনের একটা হইরেট করেছে। এই জন্য আমাদের করতে হবে, এই বিদ্যুৎ সেক্টরে কিন্তু আমাদের মহা পরিকল্পনা গ্রহণ করতে হবে আগামীতে জি। বিএনপি যদি ক্ষমতায় আসে জনগণের ম্যান্ডেট নিয়ে, এবং সেখানে বিদ্যুৎ সেক্টরে যারা অভিজ্ঞ আছে তাদেরকে নিয়ে, আপনার হচ্ছে বিভিন্ন প্রকৌশলীদেরকে নিয়ে, রাজনীতিবিদদেরকে নিয়ে, সকলকে নিয়ে একটা সমন্বিত একটা প্ল্যান তৈরি করতে হবে যে আগামী দিনে আমাদের এই যে আমরা তো একবারে রিনিউয়েবল জ্বালানিতে যেতে পারবো না, আমাদেরকে ধীরে 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 যেতে হবে। আমাদেরকে এইদিকে জীবাশ্ম জ্বালানির এদিকে এই দিক থেকে ধীরে ধীরে কমতে কমতে আমরা ওইটাতে যাব। তো কিভাবে যাওয়া যায়, আমরা একবারে পারবো না, কিভাবে ধীরে ধীরে যাওয়া যায় এই ধরনের একটা মহা পরিকল্পনা আসলে গ্রহণ করতে হবে, যেখানে সকলের কন্ট্রিবিউশন থাকবে। সেখানে আমার সরকারের কন্ট্রিবিউশন থাকবে, সাধারণ পাবলিকের কন্ট্রিবিউশন থাকবে, যারা বিশেষজ্ঞ আছেন তাদের কন্ট্রিবিউশন থাকবে, সকলের কন্ট্রিবিউশনকে আমার মাথায় নিয়ে আমাদের আহ এগোতে হবে আসলে সামনের দিনে। আদারওয়াইজ কিন্তু জি। আমাদের মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায় সামনে। না, আমরা আশা করি সামনে অবস্থা ভালো হবে আমরা যদি এই প্রস্তাবগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারি কাজে এবং লাগাবে। জি জি জি, আমরা যদি অবশ্যই। প্রক্রিয়াজাত করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমি এখন ডক্টর শফিকুল ইসলামের কাছে চলে যাচ্ছি, যেখানে ছিলাম। যে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি প্রশ্ন আমি করতে চেয়েছিলাম আপনাকে। জি। গাজীপুরে নারীর অংশগ্রহণ বিশেষ করে পোশাক খাতের বাইরে অন্যান্য খাতে খুবই কম আমরা দেখেছি। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়াতে এবং উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কৃষিক্ষেত্র ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে গাজীপুরে কার্যক্রম বাস্তবায়ন করা যায় বলে আপনি মনে করেন? অনেক ক্ষেত্র আছে। সেখানে প্রথম কথা হলো, বিশ্বে যা কিছু করেছে অর্ধেক করেছে নারী, অর্ধেক করেছে নারী, এটাতে তো কোনো ভুল নাই। সুতরাং আমরা নারীদেরকে কোনো সময় পুরুষের উপর নির্ভরশীল থাকুক এটা চাই না। আমরা সহযোগী হিসাবে কাজ করবে সেটা চাই। এখানে আপনি যে কথাটা বলেছেন এটা একদম সত্য যে এখানে নারীদের অংশগ্রহণ শুধুমাত্র পোশাক শিল্পে। অতীতে হয়তো আরো অনেক কিছুতে ছিল, কিন্তু এখন পোশাক শিল্পের বাইরে তারা কাজ করার খুব একটা সুযোগও পায় না। তেমন কোনো আহ, কর্মসংস্থানের প্রতিষ্ঠানগুলোও নাই। কিন্তু নারীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসলে অবশ্যই নারীর ক্ষমতার উপর তারা খুব বেশি গুরুত্ব দেয়। সেখানে আমাদের কিন্তু অনেকগুলো পথ আছে। অন্যান্য যারা কৃষি শ্রমিক, যারা ওই ইন্ডাস্ট্রিতে চাকরি করে, কলকারখানায় যারা চাকরি করে, পোশাক কারখানায় যারা চাকরি করে, এই সমস্ত মহিলাদের বাদ দিয়ে অন্যান্য যারা মহিলা আছেন, বেকার মহিলা আছেন, শিক্ষিত, অর্ধশিক্ষিত অথবা অশিক্ষিত মহিলা যারা আছে, সবাইকে কিন্তু কাজে লাগানোর সুযোগ আছে। যেমন ধরেন আপনি যদি, এবং আমরা সেটা করব, যেমন ধরেন আপনি যদি শিক্ষিত মহিলাদেরকে যদি চিন্তা করেন, তাদেরকে আইটি ট্রেনিং দেওয়ার পরে ফ্রিল্যান্সিং কাজে লাগানো যেতে পারে। ইচ্ছা করলে তারা এই কাজগুলো করতে পারে। আইটি সেক্টরে যদি তাদেরকে ডেভেলপ করা যায়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু আইটি সেক্টরে প্রচুর পরিমাণ লোক লাগে, সেখানে আমরা মহিলাদের ইনভলভ করতে পারি। বাদ দেন এই সমস্ত জিনিসের বাইরেও যদি যে সমস্ত কাজগুলো আছে মহিলাদেরকে নিয়ে আমরা করতে পারি, ঘরে বসেও করা যায় সেটা। ক্ষুদ্র এবং কুটির শিল্প যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে কিন্তু এই ইয়ের বাইরে, পোশাক শিল্পের বাইরে তাদেরকে কাজে লাগানো যায়। কুটির শিল্পের কিন্তু প্রচুর চাহিদা বাংলাদেশে এখন আছে, বাংলাদেশের বাইরেও এটা রপ্তানি করা হচ্ছে। এরপরে ধরেন আপনি জাস্ট ধরেন একটা নকশি কাঁথা, এই নকশি কাঁথার চাহিদা কিন্তু সমস্ত পৃথিবীতে এখন আছে, যে রপ্তানিও হচ্ছে, এটা কাজে লাগানো যেতে পারে। আপনি ধরেন খুব সহজভাবে যদি ঢেঁকি চাটা চাল এখন পৃথিবীতে কোথাও পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায় না, কিন্তু প্রচুর চাহিদা। এই জি। ঢেঁকি চাটা চাল যদি আমরা ব্যবস্থা করতে পারি মহিলাদেরকে, সরকারি ঋণের মাধ্যমে, সুদমুক্ত ঋণের মাধ্যমে যদি ঢেঁকি চাটা চালের ব্যবস্থা করা যায়, হাতে ভাজা মুড়ি, হাতে ভাজা চিড়া, এগুলির ব্যবস্থা যদি করা যায়। দেখুন ঘি যেটা বাজারে এখন পাওয়া যায়, এটা কতটুকু ঘিটা একমাত্র টোটালটাই ভেজাল। আমরা সেই ঘি তৈরি যদি প্ররোচনা প্রতি সুযোগ দেওয়া হয়, ঘি তৈরির জন্য তাদেরকে যদি অর্থনৈতিকভাবে সুবিধা দেওয়া হয়, সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, এটাও কিন্তু করা যেতে পারে। এছাড়া আরো অনেক কিছু আছে, যেমন ধরেন একদম বাড়ির ভিতরে, আঙিনার ভিতরে যে সমস্ত কিছু করা যায়, হাঁস মুরগি পালন, সেটা একটা ভালো পথ আছে। পোল্ট্রি খামার জি। যদি তারা ছোট আকারে পোল্ট্রি খামার করা যায়, পারিবারিক চাহিদা মিটিয়ে কিন্তু এটা বাইরে বিক্রিও করা সম্ভব। এই সমস্ত অনেক কাজ আছে যেগুলি। আর হস্তশিল্পের কাজটা তো আরো অনেক জটিল। জি। হস্তশিল্পের কাজ দেখেন আজকে, এই যে আড়ং এর মতো একটা কোম্পানি, তারা কিন্তু সমস্ত পৃথিবীতে হস্তশিল্পের এগুলো রপ্তানি করছে। এখানে একটা বড় শিল্প তৈরি করা যায় হস্তশিল্পের, এটা এখানে সম্ভব, গাজীপুর সম্ভব। প্রচুর লোকজন এখানে আছে, বাইরে থেকে যে সমস্ত মহিলারা চাকরি করার জন্য আসে, তার একজন চাকরি করে আর দুজন কিন্তু ঘরে বসে থাকে, তাদেরকে আমরা ইচ্ছা করলে কাজে লাগাইতে পারি। জি। সুতরাং আমাদের পরিকল্পনা অনেক কিছু আছে। আর গৃহস্থলী যে সমস্ত কিছু কিছু গৃহস্থ
মহিলারা কিন্তু ঘরে বসে তৈরি করতে পারে, এগুলির বাজারের চাহিদা কিন্তু এখন আছে। আগে আমরা দেখতাম আমার হাতে পাখা পাখা হাত পাখা কোলা, এই জিনিসগুলো কিন্তু তারা তৈরি করতো। আমরা ইচ্ছা করলেই এদেরকে কিন্তু এই সমস্ত ছোট ছোট কাজগুলোতে লাগাতে পারি। তার মানে আপনি দেখেন, খাত কিন্তু কম না, শিক্ষিত মহিলাদেরকে আমরা কাজে লাগাতে পারতেছি আইটি জি। সেক্টর ট্রেনিং দেওয়ার মাধ্যমে। হুম। অশিক্ষিত অর্ধ শিক্ষিত মহিলাগুলিকে আমরা কাজে লাগাতে পারতেছি হস্তশিল্প, কুটির শিল্প, হাতে ভাজা মুড়ি, হাতে ভাজা চিড়া, এবং ধরেন আরো ঘি তৈরির ছোট ছোট কারখানা, অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলো হলো কৃষি নির্ভর ইন্ডাস্ট্রি। যেমন মশলা মশলা তৈরির কারখানা, ছোট ছোট মশলা তৈরির কারখানা তাদেরকে করে দেওয়া যায়, এটা জি। ঘরে বসে তারা করতে পারে। সুতরাং আমরা এতে যে করে চেষ্টা করি, কৃষিক্ষেত্রের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও হ্যাঁ, নারীরা স্বাবলম্বী হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু আমাদের শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নারীর স্বাবলম্বী মানে আমরা ভেজাল মুক্ত কিছু জিনিসও পাবো এখানে। অবশ্যই। কিন্তু এরা কিন্তু সহজ সরল মানুষ, এখানে ভেজাল করার তাদের চিন্তাও নাই, আর খুব বেশি লাভেরও চিন্তা নাই, তাদের সংসারটা চললেই কিন্তু চলে। সেই জি। ক্ষেত্রে আমরা ভেজাল মুক্ত একটা সমাজ গঠন করতে পারবো শুধুমাত্র এই সমস্ত মহিলাদেরকে আমরা যদি মানে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারি, এবং এটা আমরা ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু এটা নিয়ে সবচেয়ে বেশি কেমনি বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠীকে সঠিকভাবে কাজে লাগানো যায়। তার মানে আমরা যেই জনগোষ্ঠীটাকে এখন বোঝা মনে করতেছি, যারা বাড়িতে বসে যারা কিন্তু সত্যিকার অর্থে বোঝা না, এরা জি। আমাদের ভেজাল মুক্ত খাবার দেওয়ার জন্য কিন্তু তারা আমাদের সবচেয়ে বড় একটা সম্পদ হতে পারে, শুধু ভেজাল মুক্ত খাবার। জি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদমই শেষ দিকে চলে এসেছি। ব্যারিস্টার ইশরাকের কাছে আমি যেতে চাই। আপনি আজকে আলোচনায় প্রথম থেকে বলছিলেন না বিচার বিভাগের স্বাধীনতার কথা, সেই প্রেক্ষাপটে জানতে চাই গাজীপুর জেলা আদালতগুলোতে বিচারিক কার্যক্রমে বিদ্যমান চাপ দ্রুত নিষ্পত্তির জন্য বিচার বিভাগের প্রস্তাবিত সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে। আমি আপনার আনসার দেওয়ার আগে আমি একটু কোট করতে চাই ডক্টর মহিউদ্দিন ফারুক। আপনি তো আইন পড়ান, so আপনি অবভিয়াসলি জানেন যে পিআইএল এর জনক সে এবং বেলার প্রতিষ্ঠাতা। উনি যে কথাটা বলেন, আমি জাস্ট কোট দ্যাট, উনি বলেছেন বাংলাদেশের আইন এবং মানুষের ভিতর অনেক কিছুতে মিল আছে। আইন থাকলেও সেগুলা যে উদ্দেশ্যে সৃষ্টি তা পূরণ হয় না। ক্ষমতাধর ব্যক্তিরা এদের অযোগ্যতার দোহাই দেয়, অবহেলা করে এবং সামাজিক সমস্যার জন্য দোষারোপ করে, যদিও বিকাশের কোনো সুযোগ এদের জন্য নিশ্চিত করা যায় না। সুবিধা বঞ্চিত এই মানুষগুলোর বিভিন্নভাবে আইনের মারপ্যাচে ক্ষমতাধরদের দ্বারা ব্যবহৃত হয়ে ক্ষতির শিকার হয়। দ্যাটস দ্য স্টোরি অফ বাংলাদেশ। এখন আমাদের যে 31 দফাতে যে বিভিন্ন দিকগুলি আছে, সেটার কার্যকারিতাতে সে ইমপ্লিমেন্ট করতে কিছুটা সময় লাগবে, বাট দ্যাটস দ্য বিগিনিং। এবং সেটার মাধ্যমে আমরা গাজীপুরে যে কাজগুলি করতে পারি সেটা হচ্ছে মামলা জটের সমস্যা আছে। অনেক সময় আমরা যারা আইন পেশার সাথে যুক্ত, যারা লয়ার আছে, যারা জাজেস আছে, তাদের একসাথে কাজ করতে হবে। এবং আমাদের এখানে আরবিট্রেশনের মাধ্যমে, এডিআর এর মাধ্যমে আমরা আমাদের যে জিনিসগুলো কোর্টে আসার আগেই, এই যে এডিআর জিনিসটা যে আছে, এটা জি। ব্যবহার করে কিভাবে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি সেদিকে জোর দিতে হবে। আমরা মামলাবাজ না হয়ে মামলা থেকে কিভাবে মামলার বাইরে গিয়ে সমস্যার সমাধান করা যায় মিডিয়েশনের মাধ্যমে বা কনসিলিয়েশনের মাধ্যমে, সেই জিনিসগুলোর উপর হয়তো আমরা জোর দিতে পারি। এই জিনিসগুলোর উপর যদি আমরা জোর দিই এবং তার সাথে সাথে আমরা 31 দফার ভিতরে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির কথা বলছি, তার সহ আরো যে দিকগুলোর কথা বলছি, ভালো জাজ নিয়োগ করা। আপনারা জানেন যে গত 16 বছরে আমরা যে নিয়োগগুলো হয়েছে এবং লোয়ার জুডিশিয়ারি থেকে শুরু করে হায়ার জুডিশিয়ারিতে পর্যন্ত, সেগুলো ঠিক মতো নিয়োগ হয়নি। সো সেই নিয়োগগুলো যদি আমরা ঠিক মতো দিতে পারি, আমরা যদি এফিশিয়েন্ট জাজেস আনি, তাহলে আমরা অবশ্যই মামলা জট থেকে মুক্ত হতে পারবো। এবং আমরা অনেক সময় আরেকটা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে জজ সাহেবরা মামলার চেয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে বেশি ব্যস্ত থাকেন। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ তাদের কমিয়ে দিয়ে কিভাবে আমরা তাদের সাথে মামলার সাথে সম্পৃক্ত করে কিভাবে মামলা জটগুলো ছোটাতে পারি, সেটার ভিতর আমরা যদি গুরুত্ব দিই, তাহলে অবশ্যই আমরা সেই সুফলগুলো ইনশাল্লাহ পাবো। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের অতিথিদেরকে। সম্মানিত অতিথি এবং দর্শক, আমরা আজকের আলোচনায় একটা বিষয় নিয়ে স্পষ্ট হয়েছি যে 31 দফার রূপরেখা কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং এটি জাতীয় ও স্থানীয় সমস্যা সমাধানের একটি সম্ভাব্য রূপরেখা। একই জেলার দুজন রাজনৈতিক নেতার সমন্বিত প্রচেষ্টায় আমরা দেখেছি কিভাবে রাজনৈতিক নেতৃত্ব এবং সামাজিক উদ্যোগ এলাকার মানুষের জন্য কার্যকর হতে পারে। তবে সফলতার জন্য প্রয়োজন জনগণের আস্থা, তাদের অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা একই সাথে একজন শিক্ষকের মতামত থেকেও দেখেছি যে এই ধরনের উদ্যোগগুলোকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
আমি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং দর্শকদের প্রতি জানাতে চাই, রাজনীতি কেবল 5 বছরে একবার ভোট দেওয়ার বিষয় নয়। রাজনৈতিক সচেতনতার চর্চা আমাদের নাগরিক অধিকার। সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব আছে দেশ গঠনে ভূমিকা রাখার। এই সিরিজের দ্বিতীয় পর্বে বিএনপি মিডিয়া সেল এবং ফোকাল পয়েন্ট আবার ফিরে আসবে একটি নতুন জেলার জনসম্পৃক্তি সংক্রান্ত আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ। জি, ধন্যবাদ শুভরাত্রি। আপনাকে। আসসালামু আলাইকুম।